আচ্ছা ঠিক আছে, তুমি এ দেখো এই ওখানে হচ্ছে কি দেখো, লাইভ শুরু হয়েছে। লাইভ দেখা যাচ্ছে। দাদুরা কেমন আছো? সাউন্ড টেস্ট করছো বাইরে থেকে। দাদুরা কেমন আছো? হাই দাও, দু একজন স্টার্ট দিচ্ছে কি দেখি, স্টার্ট হয়েছে কি দেখি। হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে যে তোমাদের সার্কেল সম্পর্কে দু একটা কথা বলবো, খুবই এলিমেন্টারি, এবং আমি সার্কেল সম্পর্কে যে কথাগুলো বলবো সেগুলো সবই তোমাদের জানা। সেটা থেকে আমরা কয়েকটা অঙ্ক করব এবং সুন্দর মেথডে, পিলি অঙ্ক বা লিটির অঙ্ক পরীক্ষায় আসে এই অঙ্কগুলো, বিগত সালের বিভিন্ন কোশ্চেনে আছে। আবার দু একটা ভালো অঙ্ক, মানে অন্য অঙ্ক আছে যেগুলো হয়তো এখন আসেনি বাট ভবিষ্যতে আসবে। এই তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখনই শুরু করি। তোমরা সবাই শেয়ার করে ফেলো, কুইক এভরিবডি শেয়ার করে ফেলো, লাইভটা সবাই শেয়ার করে ফেলো। আমরা এখনই শুরু করছি, কেমন? যা যা টাইম লাইনে শেয়ার, আমরা অঙ্ক করার আগে শেয়ার করে ফেলি, কারণ শেয়ার করতে গিয়ে তোমাদের একটুবার ইন্টারাপ্ট হয়ে যায় হয়তো অনেক সময়। ভালো আছো? মোহাম্মদ ইয়াসিন হালদার, তরিকুল ইসলাম, আচ্ছা দাদা। তারপর দীপ বিশ্বাস, সবাই ভালো আছো? হ্যাঁ, আমি তাহলে এতক্ষণ পেছন থেকে কথা বলছিলাম, এখন সামনে চলে আসি। ইয়েস, লাগবে দাদা। তো বৃত্তের যে কথাটা বলতে চাই সেটা হলো যে বৃত্তের একটা মানে কয়েকটা সূত্র আছে। এই সূত্রগুলো কীভাবে হয় সেগুলো আমি রিটেন ক্লাসে আলোচনা করি। তোমাদের এগুলো কিচ্ছু দরকার নেই, তুমি শুধু সূত্রগুলো তোমাদের একটু রিভাইজ করে দিচ্ছি। দাদু খেয়াল করে দেখো, এই ধরো দিস ইজ দ্য বৃত্ত। এই বৃত্ত সম্পর্কে কে না জানে? সবাই জানে। ধরো এখান থেকে এই বৃত্তের এটাকে আমি কি বলি? ব্যাসার্ধ বলি। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ইউ নো দিস, ব্যাসার্ধ বলি। আজমিরা ফেরদৌসি, সিয়াম সাকরিন, নূর নবী শাওন, শুভ রহমান, এসএন স্যারোস, কি এরা, তোমরা হচ্ছে যে সমন্বয়, তোমরা সবাই শেয়ার করো নিজের টাইম লাইনে, শেয়ার করে ফেলো। এটা ব্যাসার্ধ বলে আমরা সবাই জানি। আর এখান থেকে এটাকে আমরা বলি কি? ব্যাস। এবং এটা মানে 2r, সেটা আমরা সবাই জানি, রাইট? আর এই পুরো জিনিসটা যদি আমি ঘুরি সেটাকে বলা হয় কি? পরিধি। এটাকে বলা হয় 2πr। আমি এটা ডিটেলস আলোচনায় যাচ্ছি না, এগুলো কিভাবে হলো সেগুলো সবই তোমাদের রিটেন ক্লাসে আমরা আলোচনা করি। এখন শুধু তোমাদের সূত্রগুলো রিভাইজ করা। বৃত্তের এটা হচ্ছে যে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে যে ব্যাস, আর এই পুরোটা হচ্ছে যে 2πr, এটা হচ্ছে পরিধি। আর এই বৃত্তের ক্ষেত্রফলটা আবার কিন্তু πr²। ক্ষেত্রফলটা আবার πr²। এই কটা জিনিস জানলে তোমার বৃত্ত সম্পর্কে অনেক ভালো অঙ্ক করা যায়। আরও অনেক বেসিক জানতে হয়, কিন্তু সেগুলো আমরা শিখছি না। আমরা জাস্ট এখন পেজের ক্ষেত্রে অল্প একটা জিনিস জেনে অঙ্ক করছি। কী লিখলাম? ব্যাসার্ধ লিখলাম আর, ব্যাস লিখলাম 2r, পরিধি লিখলাম 2πr, আর ক্ষেত্রফল হচ্ছে πr²। দেখো আমি একটু সূত্রগুলো যদি আলাদা করে লিখতে চাই তাহলে এখানে কি দাঁড়াবে কাহিনীটা একটু দেখো তো। সূত্রগুলো আলাদা করে লিখতে চাইলে তোমরাও লিখতে পারো, এই যে খিসখিস। সূত্রটা আলাদা করে লিখতে চাইলে বৃত্তের 1 নাম্বার হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান r। 2 নাম্বার হচ্ছে ব্যাস, ব্যাস সমান 2r। 3 নাম্বার হচ্ছে পরিধি, পরিধি সমান 2πr। আর 4 নাম্বার হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান πr²। আচ্ছা, এটা না জানার মতো এই পেজে এই মুহূর্তে কেউ নাই। যারা এই সময় দেখছে আমি জানি এই কথা না জানার মতো কেউ নেই, সবাই জানে আল্লাহর মধ্যে। এখন এই যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো সম্পর্কে আমি একটা কথা বলবো। দেখো এখানে ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, এই সবগুলোর মধ্যে কিন্তু আর আছে। ব্যাসার্ধে আর আছে, ব্যাসে আর আছে, পরিধিতে আর আছে। কিন্তু ক্ষেত্রফল এখানে কিন্তু আর এর স্কোয়ার আছে। খেয়াল করে দেখেছো? ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, পরিধি এগুলোর মধ্যে আছে আর, বাট ক্ষেত্রফলে আছে r²। এর মানে কি জানো? এর মানে হচ্ছে এই ব্যাসার্ধ, ব্যাস, পরিধি এই তিনটে হচ্ছে সমধর্মী, আর ক্ষেত্রফল হচ্ছে ভিন্নধর্মী। যদি বললে কি মনে রাখবা, সবার সাথে যেহেতু শুধু আর আছে তাই বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি এরা সমান হারে কম বেশি হয়, মানে সমান হারে বাড়াকমা করে। আর ক্ষেত্রফলটা বর্গহারে বাড়াকমা করে। যদি বলো বৃত্তের ব্যাসার্ধ আমি 2 গুণ করলাম, তাহলে ব্যাস কয় গুণ হবে? হ্যাঁ, ব্যাসও দ্বিগুণই হবে। পরিধি কয় গুণ হবে? পরিধিও দ্বিগুণ হবে। কিন্তু ক্ষেত্রফল কয় গুণ হবে? ক্ষেত্রফল 2 মানে 4 গুণ হবে। তুমি মনে করতে পারো যে বৃত্তের ব্যাস তো ব্যাসার্ধের ডাবল, তাই এটা যদি দ্বিগুণ হয় তো 4 গুণ হওয়ার কথা না, এটা সেম। যদি ব্যাসার্ধ আমি 5 গুণ করি তাহলে ব্যাসও কি 5 গুণ হবে, তাহলে পরিধিও কিন্তু 5 গুণই হবে। বাট ক্ষেত্রফল কিন্তু কত গুণ হবে বলো তো? 5² অর্থাৎ 25 গুণ হবে। এই জিনিসটা আমরা এখানে নোট আকারে লিখবো, কেমন? তোমরা শুধু সূত্র লেখার পর এখানে নোট লেখো, একটা নোট।
নোটটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কমা ব্যাস কমা পরিধি। বৃত্তের ব্যাসার্ধ ব্যাস পরিধি, সবাই নোটটা লেখো। বৃত্তের ব্যাসার্ধ ব্যাস পরিধি সমান হারে কিন্তু কিন্তু ক্ষেত্রফল বর্গহারে বাড়া কমা করে, মানে কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা খাঁটি বাংলায় বললাম, তাহলে কি হলো? বৃত্তের ব্যাসার্ধ ব্যাস পরিধি এরা সমান হারে বাড়া কমা করে, আর ক্ষেত্রফল বর্গহারে বাড়া কমা করে। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ ব্যাস পরিধি সমান হারে বাড়া কমা করে, ক্ষেত্রফল কি হয়? বর্গহারে বাড়া কমা করে। সবাই টাইমলাইনে শেয়ার করো, তন্ময় দেবনাথ, তহিদুর রহমান একটু শেয়ার করো। হ্যাঁ, তারপরে এই যে তিস্তা তালুকদার, এটা আমি মুছে দিলাম। এই কনসেপ্ট থেকে আমরা কয়েকটা অঙ্কের দিকে যাব। এমন হইতে পারে যে এখান থেকে আমাদের মানে ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে এমন একটা অঙ্ক আমি দিয়েছি, সহজ অঙ্ক, কঠিন অঙ্ক, মজার অঙ্ক আছে। তোমরা চলে যাও এই অঙ্কটাই। দেখো 1 নম্বর কোশ্চেন, তোমরা আশা করি কোশ্চেনটা দেখতে পাচ্ছ। দেখো তো প্রশ্নটা দেখতে পাচ্ছ কিনা, একটু এদিক ঘুরাই দিই নাম্বারটা, তাহলে এটা একটু এদিক ঘুরাই দিই, তাহলে নাম্বারটা দেখতে পাবা। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো 1 নম্বর প্রশ্ন বলছে যে তোমার মানে 22 নম্বরটা এখানে 1 নম্বর, বৃত্তের ব্যাস 3 গুণ করা হলো। সবাই খেয়াল দেখো, একটা বৃত্তের ব্যাস কয় গুণ করা হয়েছে? 3 গুণ করা হয়েছে। তাহলে এ নাম্বার ওই বৃত্তের ব্যাসার্ধ কয় গুণ হবে? তোমরা বলো তো এটা কয় গুণ হবে? ব্যাস 3 গুণ করা হয়েছে, ব্যাসার্ধ কয় গুণ? তোমরা আনসারটা দাও তো। হেই আবুল কালাম আজাদ, ফিরোজ হোসেন, আনসারটা দাও। ব্যাস 3 গুণ করা হয়েছে, ব্যাসার্ধ কয় গুণ হবে? আনসারটা দাও, আমি শুধু লিখবো। এনিবডি ক্যান টেল মি দ্য আনসার? ব্যাস 3 গুণ করেছি, ব্যাসার্ধ কয় গুণ হবে? আমি একটু আনসার দেখতে চাই, দু একজন যারা কমেন্ট করছো তারা একটু আনসার দাও। এনিবডি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস। 9 গুণ কিন্তু না, 3 গুণ হবে। ইয়েস। তাহলে ব্যাস যেহেতু 3 গুণ, তাহলে ব্যাসার্ধও হবে 3 গুণ, কারণ আমরা জানি ব্যাস ব্যাসার্ধ পরিধি সমান হারে, এরপরটা বলে দাও তো বি নাম্বার কি বলছে? দেখো, শুরুতে বৃত্তটির ব্যাসার্ধ পি থাকলে বর্তমানে কত হবে? বি বলছে শুরুতে বৃত্তটির ব্যাসার্ধ পি থাকলে বর্তমানে কত হবে? দেখো, বর্তমানে তো 3 গুণ হবে। যেমন ধরো আমি বললাম শুরুতে ছিল সমান পি, তাহলে অতএব বর্তমানে কত হবে? বর্তমানে দেখো, ব্যাস যেহেতু 3 গুণ, তাহলে ব্যাসার্ধ তো 3 গুণই হবে, কিন্তু শুরুতে ছিল পি, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে সমান পি গুণ 3, মানে 3p হবে। বুঝতে পেরেছো? 3p হবে। থ্যাংক ইউ সো মাচ আহমেদ খান, খুব ভালো উত্তর দিয়েছো। শুরুতে ছিল পি, তাহলে বর্তমানে তো 3 গুণ, অর্থাৎ 3 গুণ পি, অর্থাৎ 3p হবে। এটা আনসার, 3p হচ্ছে আনসার। ঠিক আছে, এবার এটা দেখো, পরিধি কয় গুণ হবে বলো? পরিধি কয় গুণ হবে? পরিধি যেহেতু ব্যাসার্ধ পরিধি সেম হয়, ব্যাস 3 গুণ, তাহলে পরিধিও হবে 3 গুণ। ঠিক আছে, এবার দেখো পরিধিও কিন্তু 3 গুণ হবে, এবার আমার যাচ্ছে, আমি একটু মুছতে চাই, তাহলে আমি কি বললাম যে ব্যাসার্ধ 3 গুণ, এরপর হচ্ছে যে এটা হচ্ছে যে 3p, আর এটা হচ্ছে 3 গুণ। এরপর আমি একটু উপরের দিকে তুলে আমি আবার পরের কোশ্চেনটা করি। এরপরে ডি নাম্বার বলছে তার ক্ষেত্রফল কত গুণ হবে বলো? ক্ষেত্রফল, ডি নাম্বার ক্ষেত্রফল হবে 9 গুণ। কারণ আমরা জানি বর্গহারে। আর ই নাম্বার কি বলছে দেখো, ই নাম্বার বলছে যে বৃত্তটির ক্ষেত্রফল শুরুতে পি থাকলে বর্তমানে কত হবে? তার ক্ষেত্রফল শুরুতে ছিল কি? শুরুতে ছিল সমান পি, তাহলে অতএব বর্তমানে কয় গুণ? পি গুণ 9, তার মানে হচ্ছে 9p। এটা হচ্ছে আনসারস। বুঝতে পেরেছো? সবাই একটু শেয়ার করো ক্লাসটা প্লিজ, টাইম লাইনে শেয়ার করো, তাহলে দাদার একটু প্রচার হবে, দাদার একটু ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে মুছে দিলাম। এবার যাচ্ছি 23 নাম্বার। এভরিবডি লুক অ্যাট অঙ্ক নাম্বার 23। গত ক্লাসে নেটে খুব সমস্যা হয়েছিল, আজকে যেন আল্লাহ আমাদের নেটটা ভালো দেন। এখানে বলা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল 25 গুণ করা হলো। ক্ষেত্রফল যা বর্গহারে বাড়ে, বৃত্তের ক্ষেত্রফল 25 গুণ, তাহলে ব্যাসার্ধ কয় গুণ হবে? আনসার বলো, তোমরা বলো। মরিয়ম আফরিন, আহমেদ খান, আনসার বলো। তন্ময় দেবনাথ,
মিনারুল ইসলাম, ক্ষেত্রফল 25 গুণ, তাহলে ব্যাসার্ধ কয় গুণ হবে? এনিবডি? যে কেউ বলতে পারো ক্ষেত্রফল 25 গুণ, ব্যাসার্ধ কয় গুণ হয়? 5 গুণ। হাসান মালিক, ভেরি গুড, 5 গুণ। কারণ কি, ব্যাসার্ধ হবে যে 25কে রুট করলে কি হয়? 5, তাহলে 5 গুণ হবে আমার আনসার। 25কে রুট করলে যেহেতু 5 হয়, তাহলে 5 গুণ হবে আনসার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার এই পরিধি কয় গুণ হবে? পরিধিটা আনসার বলো। পরিধিও তো তাই, কারণ ব্যাসার্ধ ব্যাস পরিধি সেম হয়, ব্যাসার্ধ ব্যাস পরিধি সেম, তাহলে পরিধিও হবে 5 গুণ, পরিধিও হবে 5 গুণ। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি যে পরেরটাই 24 নম্বর, এটা শেষ। এখন আমরা 24 নম্বর অঙ্কে যাচ্ছি। 24, বাংলা লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, ইংলিশ লেখাগুলো ছোট আছে। 24 বলছে যে একটি বৃত্তের পরিধি n গুণ করা হলো, পরিধি n গুণ করা হলো, তাহলে ব্যাসার্ধ শুরুতে যদি n থাকে বর্তমানে কত? পরিধি n গুণ মানে তো ব্যাসার্ধ n গুণ হবে নাকি? এখানে আমি এমন লিখতে পারি যে পরিধি n গুণ হলে, পরিধি n গুণ হলে ব্যাসার্ধ n গুণ হবে, এটা আমি লিখে নিলাম, তাই না? পরিধি যদি n গুণ হয়, পরিধি ব্যাসার্ধ তো সেম থাকে, পরিধি n গুণ হলে ব্যাসার্ধ n গুণ হবে। তাহলে এখানে দেখো শুরুতে ছিল n, তাহলে পরে হবে কত? উত্তর বলতে পারো কেউ তোমরা? এখানে দেখো শুরুতে ছিল সমান সমান n, অতএব বর্তমানে হবে কি? n গুণ n, তার মানে কি? n স্কোয়ার, n স্কোয়ার হচ্ছে আনসার। খেয়াল করে দেখো, এটা কিন্তু বুঝতে হবে, অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এ নাম্বার অঙ্কটা ইম্পর্ট্যান্ট। এখানে বলছে যে পরিধি n গুণ, ব্যাসার্ধ শুরুতে n ছিল, এখন কত হবে? পরিধি যদি n গুণ হয়, ব্যাসার্ধ তো n গুণই হবে, তাই না? পরিধি n গুণ হলে ব্যাসার্ধ n গুণ হবে। এখন দেখো ব্যাসার্ধ তো শুরুতে ছিল n, যদি শুরুতে n থাকে তাহলে বর্তমানে কি? n গুণ, মানে n ইন্টু n, অর্থাৎ n স্কোয়ার হবে আনসার। অনেকে উত্তরে n লিখছে, n কিন্তু হবে না, n স্কোয়ার যে আনসার হবে, বুঝতে পেরেছো? কারণ পরিধি n গুণ মানে ব্যাসার্ধ n গুণ হবে, কিন্তু আগে তো ব্যাসার্ধ n ছিল, তাহলে সেই n কে আবার n দিয়ে গুণ করতে হবে, n কে আবার n দিয়ে, তার মানে n গুণ n, এটা n স্কয়ার আনসার। এবার এটা বলো কি হবে? এটা বলো কি হবে? বৃত্তটির ক্ষেত্রফল শুরুতে কি ছিল? এটা হচ্ছে যে আমরা এটা করব এখন। ক্ষেত্রফল শুরুতে ছিল কি? p, আর বর্তমানে কত হবে? ক্ষেত্রফল কিন্তু n স্কয়ার গুণ হবে, পরিধি n গুণ হওয়া মানে ক্ষেত্রফল কিন্তু n স্কয়ার গুণ হবে, কিন্তু এটা কিন্তু উত্তর হয়নি। হাসান মালিকের উত্তর হয়নি, নির্জনেরও হয়নি, দাদা এখনই চেষ্টা করো। দেখো আমি একটা কথা বলি, এখানে তো ক্ষেত্রফল শুরুতে ছিল কত? শুরুতে ছিল সমান p, আর বর্তমানে কত? বর্তমানে ওই p কে গুণ করতে হবে কি দিয়ে? pn কিন্তু না, ভালো করে বলো। ক্ষেত্রফল তো এখন n স্কয়ার গুণ হবে, বুঝতে পারছো না? ইয়াসিন হাওলাদার, তোমার উত্তর সঠিক হয়েছে, এটা হবে pn স্কয়ার, কারণ আগে ছিল p, এখন n স্কয়ার গুণ হবে, তার মানে হচ্ছে এটা উত্তর হচ্ছে pn স্কয়ার। ইম্পর্টেন্ট অঙ্ক খুব, ব্যাংক রিটেন আসতে পারে, এই ব্যাংক পিলিতে আসতে পারে, মেন্টাল অ্যাবিলিটিতে আসতে পারে। মেন্টাল অ্যাবিলিটিতে আসলে মানুষ এগুলো সব ভুল করে, সাধারণত এই জন্য আসে। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে যে pn স্কয়ার হবে। থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি পরেরটাই। 24 হয়ে গেল। এবার একটা অঙ্ক, একদম এক কথার অঙ্ক। এই অঙ্ক পরীক্ষায় পিলিতে আসে, এই অঙ্ক পরীক্ষায় প্রিলিমিনারিতে আসে, খুব সহজ অঙ্ক। এখানে বলছে যে হ্যাঁ n স্কয়ার p বললেও হবে, বা pn স্কয়ার বললেও হবে। থ্যাংক ইউ সো মাচ। দ্য রেশিও অফ দ্য সার্কামফারেন্স অফ টু সার্কেলস, দুটো বৃত্তের সার্কামফারেন্স মানে হলো পরিধি। সার্কামফারেন্স মানে কি? পরিধি। এই সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি। দুটো বৃত্তের পরিধির অনুপাত 2:3, দুটো বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাহলে তাদের এরিয়া মানে ক্ষেত্রফলের অনুপাত কত? আর এই পরিধির অনুপাত যদি 2:3 হয়, পরিধি তো নর্মাল হারে, আর ক্ষেত্রফল কি বর্গ হারে হয় না? তাহলে বর্গ করে দেবো। এখানে এমন লিখবো যে পরিধির অনুপাত সমান 2:3, তাহলে ক্ষেত্রফলের অনুপাত বলো তো কত? জাস্ট বর্গ, 2 এর স্কয়ার করবো, 2 এর স্কয়ার করলে 4, 2 এর স্কয়ার করলে 9, এটা আনসার্স। ভেরি সিম্পল। প্রিলিমিনারি পরীক্ষায় আসে, পরিধির অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে ক্ষেত্রফল অনুপাত কত? আমি শিখেছি যে পরিধি যা হয় ক্ষেত্রফল তার বর্গ হয়, তাহলে পরিধি যদি 2:3 হয়, তাহলে ক্ষেত্রফল হবে 4:9। এই 4:9 ইজ দ্য আনসার। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। এখন যাচ্ছি পরেরটা, গোয়িং টু দ্য নেক্সট। 48, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, রিটেনের অঙ্ক। 48 নম্বর অঙ্কটা বিসিএস রিটেনে আসতে পারে, এটা ব্যাংক রিটেনে আসতে পারে। বিসিএস রিটেনে আসতে পারে, আর কোথায় আসতে পারে? ব্যাংক রিটেনে আসতে পারে। সবাই দেখো অঙ্কটা,
টু কনসেন্ট্রিক সার্কেলস, এটা ফর্ম হবে, টু কনসেন্ট্রিক সার্কেল, এটা হবে ফর্ম, FORM, ফর্ম। টু কনসেন্ট্রিক সার্কেল ফর্ম এ রিং, টু কনসেন্ট্রিক সার্কেল ফর্ম এ রিং, দুটো কনসেন্ট্রিক সার্কেল একটা বৃত্ত রিং তৈরি করে। দ্য ইনার অ্যান্ড দ্য আউটার সার্কামফারেন্স অফ দ্য রিং আর 50 সমস্ত 2/7 এবং 75 সমস্ত 3/7 মিটার রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য উইথ অফ দ্য রিং। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা কনসেন্ট্রিক হেটারোসেন্ট্রিক এগুলো তো পারো, তোমরা কনসেন্ট্রিক হেটারোসেন্ট্রিক এগুলো পারো না? দেখো শোনো, এই যে কনসেন্ট্রিক হচ্ছে এরকম, যদি দুটো বৃত্ত এমন হয়, এই যে দুটো বৃত্ত, এই যে এটা ছোট বৃত্ত বড় বৃত্ত, এই দুটোর কেন্দ্রই কিন্তু সেম, ছোট বৃত্ত বড় বৃত্ত এই দুটোর কেন্দ্রই কিন্তু সেম। যদি দুটো বৃত্ত কেন্দ্র সেম হয় তখন সেটাকে আমরা বলি কনসেন্ট্রিক। আর যদি দুটো বৃত্ত এমন হয়, সাপোজ এখানে একটা বৃত্ত আর মনে করো এখানে একটা বৃত্ত, এটা একটা কেন্দ্র এটা একটা কেন্দ্র দুটো আলাদা, তখন আমরা এদেরকে বলি হেটারোসেন্ট্রিক। এটা কিন্তু সবাই জানে, কনসেন্ট্রিক এবং হেটারোসেন্ট্রিক। মনে রাখবা যে দেখো এখানে হচ্ছে কনসেন্ট্রিক হলে যে কেন্দ্র সেম হয়, আর হেটারোসেন্ট্রিক হলে পারে কেন্দ্র ভিন্ন হয়। সবসময় মনে রাখবা যে কনসেন্ট্রিক যে সার্কেল তারা কিন্তু একটা রিং তৈরি করে, যেমন এখানে একটা সার্কেল এটা একটা রিং তৈরি করেছে, কনসেন্ট্রিক সার্কেল একটা কি তৈরি করেছে, রিং তৈরি করেছে। মনে রাখতে হবে যে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয় এবং বড় বৃত্তের ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, তাহলে এই যে রিং, এই রিংয়ের প্রস্থ হবে কি জানো, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। এটা একটা বেসিক সেন্স, ঠিক আছে? এটা হচ্ছে যে বেসিক সেন্স। আমি আবারও বলছি যে হ্যাঁ, উত্তরগুলো পরে দেবো। এখানে বলছে যে কনসেন্ট্রিকের ক্ষেত্রে ছোট হাতের বৃত্তর ব্যাসার্ধ যদি আর হয় আর বড় হাতের বৃত্তের ব্যাসার্ধ যদি বড় আর হয়, তাহলে এই যে রাস্তা বা রিং, এই যে রাস্তা হয়েছে চারিদিকে এই রিং হবে বড় আর মাইনাস ছোট আর, রিংয়ের প্রস্থ। এটা কনসেপ্ট, এটা নর্মাল কনসেপ্ট। এই কনসেপ্টে আমরা এখন অঙ্কটা করব। এটা অনেক বড় নিয়মে অঙ্কটা করা যায়, কিন্তু আমরা অনেক সহজ ক্যালকুলেশন ইউজ করে অঙ্কটা করব। বুঝতে পেরেছো? তো তোমাদের একটা কথা বলি, এই অঙ্কটার কাহিনী হচ্ছে এরকম, দুটো বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আর এটা আরেকটা বৃত্ত, দুটো বৃত্ত আছে। আচ্ছা, এটা একটু এখানে এই বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম বড় আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরলাম ছোট আর। আমাকে বের করতে বলছে এই যে রাস্তাটা আমার এখানে আছে, এই রাস্তাটার প্রস্থ বের করতে হবে। এটা হচ্ছে আর মাইনাস আর ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে আমার অঙ্কের কাহিনী। বুঝতে পেরেছো? আর মাইনাস আর ইকুয়াল টু হোয়াট? এখানে এই যে বড় যে বৃত্তটা, এই বড়টার পরিধি দিয়ে আছে 75 সমস্ত এটা, আর ছোটটার পরিধি দিয়ে আছে 50 সমস্ত এটা। দেখো এটা আমি কি করে বলবো, দেখো মনে করো বড়টার পরিধি তো আমি জানি 2 পাই বড় হাতের আর, বড়টার পরিধি আমি জানি 2 পাই বড় হাতের আর। এই 2 পাই বড় হাতের আর মানে কিন্তু তোমার হচ্ছে এই যে 75 সমস্ত 3/7, আর ছোটটার পরিধি কিন্তু 2 পাই ছোট হাতের আর। 2 পাই ছোট হাতের আর মানে হচ্ছে 50 সমস্ত 2/7। এখন যেহেতু আমার এইটা লাগবে, মাইনাস লাগবে, তাই আমি যদি বিয়োগ করলে এটা এমন হবে 2 পাই বড় হাতের আর মাইনাস 2 পাই ছোট হাতের আর। এটা মানে হবে 75 সমস্ত 3/7 মাইনাস এটা হচ্ছে 50 সমস্ত 2/7। এখান থেকে আমি কি করবো, ক্যালকুলেশনটা করে মানটা বের করে ফেলতে পারবো। আমরা এখন অঙ্কটা একটু লিখি প্লিজ। হ্যাঁ, আমরা জাস্ট অঙ্কটা লেখা শুরু করি, খুব সহজে আমি ক্যালকুলেশন করাবো, তোমাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে সবাই আগে ছবিটা আঁকো। এই অঙ্ক রিটেনে আসবে, বিসিএস কিংবা ব্যাংক, এই অঙ্ক করতে গেলে ছবি আঁকতে হবে। আমি অঙ্কটা তুলে দিলাম ওপরে, তোমরা ছবি এঁকে ফেলো সবাই। এভরিবডি ড্র দ্য পিকচার, প্রত্যেকে ছবি এঁকে নাও। এই অঙ্ক কিন্তু রিটেনে আসবে, বিসিএস রিটেন বা ব্যাংক রিটেন উভয় জায়গায় আসবে। নির্জন এবং বিষ্ণুমালী উভয় জায়গায় আসবে। দোলা থ্যাংক ইউ সো মাচ। তো আমরা শুরুতে লিখবো এই যে লেট আউটার রেডিয়াস ইকাল টু আর। এরপর লিখবো ইনার রেডিয়াস ইকাল টু ছোট হাতের আর। দেয়ারফর ওয়েট, এই যে উইথ অফ দ্য রিং, WIDTH, উইথ অফ দ্য রিং, এটা হবে আর মাইনাস আর ইকুয়াল টু হোয়াট? এটুকু সবাই লিখে নাও। আমি লিখছি যে ধরি আউটার রেডিয়াস ইকুয়াল টু বড় হাতের আর ইনার রেডিয়াস ইকুয়াল টু ছোট হাতের আর। আউটার রেডিয়াস বড় হাতের আর, ইনার ছোট হাতের আর, তাহলে উইথ এর প্রস্থ হবে আর মাইনাস আর।
এবার আমি এটা লিখবো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, এ দেখো বড় হাতেরটা হচ্ছে 2 পাই বড় হাতের আর মাইনাস ছোট হাতের ছোটটা হচ্ছে 2 পাই ছোট হাতের আর। এটা মানে হচ্ছে একটা হচ্ছে 75 সমস্ত 3 বাই মনে হয় না 2 বাই, দেখি তো আমি একটু দেখে নিই। 75 সমস্ত 3 বাই 7, 75 সমস্ত 3 বাই 7 মাইনাস 50 সমস্ত 2 বাই 7 তুলে দিচ্ছি এখনই। এই এখানে ক্যালকুলেশনটা আমরা খুব সহজ নিয়মে করবো। একটু সবাই লিখে নাও তোমরা। দেখো এটা বড়টার মান হচ্ছে এইটা, ছোটার মান হচ্ছে এটা। রিটেনে বেশি লিখতে হয় না, মোস্ট কনসাইজ ফর্মে অঙ্কগুলো করতে হয়। তো খেয়াল করো, একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে তোমাদের একটা কথা বলি, তোমরা নর্মালি যে সেন্স, আমরা নর্মালি কি করি, নর্মালি এইটাকে নর্মাল করি, সমস্ত ভাঙি, তাই না বলো? এই যে 7 দিয়ে 75কে গুণ করে 3 যোগ করি, আবার এটা সমস্ত ভেঙে করি না, এরকম নিয়ম করা যাবে না। তোমাকে যেটা করতে হবে, তোমাকে বিউটিফুল ক্যালকুলেশন করতে হবে। এটা সমস্ত ভাঙলে তোমার অনেক সমস্যা। তুমি যেটা করবা, এখান থেকে কিন্তু এটা কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? 2 পাই কমন যাচ্ছে। 2 পাই কমন নিলে আর মাইনাস আর থাকছে। আর এখানে দেখো এটা হচ্ছে 75 টাকা, মনে করো এত পয়সা, আর মানে মনে করো এটা হচ্ছে 75 সম্পূর্ণ, আর এটা হচ্ছে ভাঙা অংশ হচ্ছে 3 বাই 7, আর এখানে সম্পূর্ণ হচ্ছে 50, ভাঙা অংশ হচ্ছে কি 2 বাই 7। এই ধরনের যোগ বিয়োগ করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হয়, সম্পূর্ণের থেকে সম্পূর্ণ আগে বিয়োগ করতে হয়। মনে করো তোমার কাছে 75 টাকা আছে আর 50 টাকা আছে আর কিছু খুচরো পয়সা আছে। 75 টাকা কিছু খুচরো পয়সা আর 50 টাকা কিছু খুচরো পয়সা, তুমি আগে টাকাগুলো বিয়োগ করে নাও। 75 টাকা থেকে 50 টাকা গেলে কত টাকা থাকে? 25 টাকা থাকে। 75 টাকা থেকে 50 টাকা গেলে 25 টাকা থাকে। এবার খুচরো পয়সা বিয়োগ করো। খুচরো পয়সা কি ছিল? একটা হচ্ছে 3 বাই 7 মাইনাস 2 বাই 7, এটা ব্র্যাকেটে করবা, রাপে করবা, তাহলে এখানে লসাগু করলে কি হয়? 7 হয়, এটা 1 হয়। বুঝতে পেরেছো? তার মানে 25 সমস্ত 1 বাই 7, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পেরেছো? আগে পূর্ণ অংশগুলো করে নিবা, এবার ক্যালকুলেশন। এখন দেখো এই হচ্ছে 2 ইন্টু পাই মানে তো 22 বাই 7 ইন্টু আর মানে হচ্ছে আর মাইনাস 1 ইন্টু, এটা যদি করে দাও 7 25 175 আর 1 176 বাই 7। এখন দেখো 7 7 কাটা যায়, যদি এটা দিয়ে কাটি 8 দুগুণে 16, আবার 8 দুগুণে 16, এটা দিয়ে যদি কাটি তাহলে হয় 4। সো আমি পাচ্ছি আর মাইনাস আর ইকুয়াল টু 4। এটাই আমার আনসার। মনে রাখবা, সবসময় তোমাদের বলি, ক্যালকুলেশন ইটস অ্যান ইম্পর্ট্যান্ট থিং, এবং ক্যালকুলেশন ইটস অ্যান আর্ট। ক্যালকুলেশন খুবই একটা আর্ট। এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করে ফেললাম? বুঝতে পেরেছো? রিটেন অঙ্ক বেশি বড় করে করবা না, ছোটো করে করবা, মাথায় ঠিক মতো থাকবে। এভাবে তুমি বারবার যখন ক্যালকুলেশন করবা, দাদার কাছে যখন স্পেশালি তুমি অনেকদিন থাকবা, একটা কোর্স ফুল যখন করবা, তখন তোমার মাথায় এগুলো ঢুকে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যাচ্ছি পরেরটা। আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটায় যাচ্ছি। ভিডিও থাকবে, তোমরা ইচ্ছা করলে ভিডিও পজ করে দেখে নিবা, আর সবাই একটু টাইম লাইনে শেয়ার করো। আমার দাদু ভাইরা প্লিজ টাইম লাইনে শেয়ার করো, আর এই পেজটা একটু ফলো করবা। লেখাগুলো বেশি বড় হয়ে গেছে আজকে মনে হচ্ছে, ছোট করে ফেলি। ছোট করলেও দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, রিটেনের অঙ্ক, ঠিক আছে? এখন যে অঙ্কটা করব এটা হচ্ছে বিসিএস এবং ব্যাংক উভয় রিটেন, খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অঙ্কটা কি বলছে এভরিবডি। আচ্ছা, এখানে বলছে দ্য রেডি মানে ব্যাসার্ধ সমূহ, অনেকগুলো ব্যাসার্ধ, তাই দ্য রেডি অফ 3 কনসেন্ট্রিক সার্কেল, এখন 3টে কনসেন্ট্রিক সার্কেলস আর ইন দ্য রেশিও অফ 1:2:3। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া বিটুইন 2 ইন সার্কেল টু দ্যাট অফ বিটুইন 2 আউটার সার্কেল। এখানে বলছে 3টে বৃত্ত আছে, 3টে বৃত্ত, একটা কনসেন্ট্রিক বৃত্ত। 3টে বৃত্ত হলে তো 2টো পথ হবে। এ দেখো, খেয়াল করে দেখো, মনে করো এটা একটা বৃত্ত, ভালো কথা। এবার এখানে এটা আর একটা বৃত্ত, ভালো কথা। এখানে আবার আর একটা বৃত্ত। 3টে বৃত্ত যদি হয় তাহলে তো পথ হয়েছে 2টো। এ দেখো এখানে একটা পথ হয়েছে, দেখেছো? এখানে একটা পথ হয়েছে, আরেকটা পথ হয়েছে এই যে বাইরে একটা পথ হয়েছে, 2টো পথ হয়েছে। 3টে বৃত্ত হলে তো 2টো পথ হবে, সবাই বুঝতে পারছো? অঙ্কটা বলছে 3টে বৃত্ত, তাই 2টো পথ। এই ভিতরের যে পথটা, এই পথটার নাম মনে করলাম এ সাপোজ, আর বাইরের যে পথটা, এই পথটার নাম মনে করলাম বি। এই যে এ যে পথ, এই পথকে বলা হয় পথ বিটুইন 2 ইন সার্কেল। ইন মানে ভেতরের সার্কেল দুটোর পথ হচ্ছে এইটা, ইন সার্কেল হচ্ছে এ, আর পথ বিটুইন 2 আউট সার্কেল মানে বাইরেরটা বি। এখন চাচ্ছে যে ভিতরেরটা এবং বাইরেরটার অনুপাত কত, অর্থাৎ যদি ভিতরেরটার ক্ষেত্রফল এ হয়, বাইরের যদি ক্ষেত্রফল বি হয়, তাহলে চাচ্ছে a:b = হোয়াট। অঙ্ক কি চাই সেটার দিকে আগে নজর দিতে হয়। a:b = হোয়াট, তার মানে হচ্ছে আমাকে বের করতে হবে a/b এর মানটা বের করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে আমাদের কোনো ব্যাসার্ধটা শুধু কিচ্ছু দেওয়া নেই। দেখো আমরা একটা কাজ মনে করতে পারি, এই যে ভেতরের যে ব্যাসার্ধটা, খেয়াল করো,
ভেতর এটা এটা বোঝানো শেষ, এখন আমি ছবি আবার আঁকি। হ্যাঁ, এই যে 1, এটা কিন্তু রিটেনের অঙ্ক, বিশেষ রিটেন বলো আর ব্যাংক রিটেন বলো আসতে পারে। এই যে এই ভেতরের যে ব্যাসার্ধটা এটাকে আমি ধরলাম R1, আর এই যে 2 নম্বর যে ব্যাসার্ধটা এটাকে আমি ধরলাম R2, আর এই 3 নম্বর যে ব্যাসার্ধটা এটাকে ধরলাম R3। যদি অনেক থাকে তার নামকরণ করা যায়। এখন দেখো তোমার এটার অনুপাত দেওয়া আছে কত, 1:2:3 দেওয়া আছে না, 1:2:3 দেওয়া আছে না। তাহলে যদি অনুপাত এমন থাকে 1:2:3, তাহলে আমি ধরতে পারি একটা x আর একটা কত 2x আর একটা কত 3x, এমন ধরতে পারলি না। তাই আমি ধরলাম এই যে R1 এর মানটা হচ্ছে তোমার x, R2 এর মানটা হচ্ছে 2x, R3 এর মানটা হচ্ছে 3x। বুঝতে পেরেছো? R1 এর মানটা আমি ধরলাম x, R2 এর মানটা ধরলাম 2x, R3 এর মানটা ধরলাম 3x। এখন আমাকে বলছে যে এই ভিতরের মানে ইন সার্কেল, খেয়াল করে দেখো, এটা হচ্ছে যে এরিয়া, এটা তোমার কেউ লিখো না, এরিয়া অফ ইনারের এরিয়াটা হচ্ছে কি দেখো, ইনারের এরিয়াটা হচ্ছে এই যে এই এরিয়াটা 2 নম্বর বৃত্ত থেকে 1 নম্বরটা বাদ দিতে হবে। মনে করো এটা হচ্ছে 1 নম্বর, এটা মনে করো 1 নম্বর বৃত্ত, এটা মনে করো 2 নম্বর বৃত্ত, এটা মনে করো 3 নম্বর বৃত্ত। তাহলে এটা মানে হলো দ্বিতীয় বৃত্ত মাইনাস এটা হচ্ছে প্রথম বৃত্ত। কেউ লিখো না, পরে ইংলিশে লিখতে হবে আমাকে। ঝাপসা হয়ে গেছে, আহারে ঝাপসা হয়েছে না, ইয়ে চলছে এখান থেকে কি তাহলে আমরা ইয়ে করবো, এটা কি চেঞ্জ করবো? এটা তো আছে না। আচ্ছা তাহলে একটু ঝাপসা হচ্ছে, তোমরা একটু কিছুক্ষণ এই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ক্লিয়ার হলে বলো। সকালে লাইভ ক্লাস তাহলে বাদ দিতে হবে, লাইভ ক্লাসটা অন্য বিকেলের দিকে কোনো একটা সময় যদি দেওয়া যায়, সকালে যথেষ্ট ঝাপসা হয় আর কি। হ্যাঁ, আনক্লিয়ার, আরে এখন ভালো অঙ্ক দিকে যাচ্ছে, এখন আনক্লিয়ার। এই তো ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে বলো, ক্লিয়ার হলে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। সকালের দিকে লাইভ করলে ঝাপসাই হয় বেশিরভাগ দেখি, লাইভটা বিকেলের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি দেখবো বিকেলে নিতে পারি কিনা। হ্যাঁ, সকাল 10টায় লাইভে একটু ঝাপসা হয়, বিকেলে নিতে পারি কি। এখন ঠিক আছে, দেখো তো যেটা বলছিলাম যে এখানে ইনার হচ্ছে যে এটা হচ্ছে তোমার, যদি বলি যে সাকিব, যদি বলি যে আমার এই ইনার মানে ইনার বাই আউটার, তোমরা কেউ লিখো না, ইনার বাই আউটার যদি হয় তা ইনারটা কিন্তু হবে এই ভিতরে 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করলে ইনার এটা হবে। আর আউটার হতে হলে কিন্তু 3 নম্বর থেকে, আউটার হতে গেলে 3 নম্বর থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ করতে হবে। দেখো খেয়াল করে দেখো, ইনার মানে এই 2 নম্বর বৃত্ত থেকে 1 নম্বরটা বিয়োগ করবো, মানে এই এলাকাটা পাবো। আর আউটার মানে 3 নম্বর থেকে 2 নম্বর, মানে এই এলাকাটা পাবো। তাহলে এখন দেখো এই দ্বিতীয় বৃত্ত তো পাই R2 স্কোয়ার মাইনাস প্রথম বৃত্ত তো R1 স্কোয়ার, আর এখানে তৃতীয় বৃত্ত হচ্ছে R3 স্কোয়ার মাইনাস দ্বিতীয় বৃত্ত হচ্ছে R2 স্কোয়ার। এই না, দেখো খেয়াল করে দেখো, দ্বিতীয় বৃত্ত মানে R2 স্কোয়ার, আর প্রথমটা হচ্ছে যে R1 স্কোয়ার, আর এখানে 3 নম্বরটা R3 স্কোয়ার মাইনাস 2 নম্বরটা R2 স্কোয়ার। একটা কমন যায় উপর থেকে। এখন দেখো যদি কমন নিই তাহলে এখানে R2 মানে তো আমি ধরেছি 2x, তাহলে R2 2x স্কোয়ার মাইনাস R1 মানে x স্কোয়ার, আর নিচেও একটা কমন নিই তাহলে এখানে কি থাকবে R3 মানে ধরেছি 3x স্কোয়ার মাইনাস R2 মানে ধরেছি 2x স্কোয়ার। পাই কেটে যায়, উপরে দেখো তো 4x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বিয়োগ করলে কি থাকে 3x স্কোয়ার থাকে, আর নিচে দেখো তো 3 3 9 থেকে 4 বিয়োগ করলে কি থাকে 5x স্কোয়ার থাকে, স্কোয়ার কেটে যায় 3:5, এটা হচ্ছে আনসার। আমরা সুন্দর করে লিখবো এখনই, ঠিক আছে, আমরা সুন্দর করে লিখবো, সবাই আমরা রেডি হই। দাদা এখনই তোমাদের সাথে লিখছে, এটা মুছে দিই, আমি ইংলিশে লিখবো এখনই। হ্যাঁ, এটা বিসিএসে আসতে পারে, রিটেনে ব্যাংকে আসতে পারে, কিন্তু ইংলিশ লেখাই ভালো, ইংলিশ লিখে বাংলা তো তুমি পারবাই। সবাই অঙ্ক শুরু করো, স্টার্ট। প্রথমে ছবি দিতে হবে, 1 2 3টে ছবি দিয়েছো। ছবি দেওয়ার পর এখানে লেখো R1 ছবির মধ্যে, এটা R2 আর এটা R3, এইটুকু, এক্সগুলো এখন লিখতে হবে না। এবার আমি লিখব লেট রেডিয়াস অফ স্মলার, মিডিয়াম আর লার্জার, এভাবে লিখব লেট রেডিয়াস অফ। এখান থেকে রিকারেন্ট দেখাচ্ছে। আচ্ছা তুমি একটু আমার এখানে থাকো, একটু প্রবলেম দেখা দিচ্ছে, আমি একটু ইয়ে হয়ে যাচ্ছি। আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তোমরা? সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না, তারপরে এই মোবাইলটা একটু দেখো, কমেন্ট আছে। এভাবে সকালে ক্লাস নিলে প্রচুর ইন্টারাপ্ট হচ্ছে। আমরা লাইভের সময়টা আমি দেখবো বিকেলে। ওকে ক্লিয়ার না?
লাইভের সময়টা বিকেলে নিয়ে যায় কি দেখবো আর কি। আচ্ছা দেখতে পাচ্ছ কিনা কমেন্ট করো, কে একজন এখন ক্লিয়ার কিনা কমেন্ট করো প্লিজ। ঝাপসা, হ্যাঁ সকালে লাইভ নিলে এরকমই হচ্ছে। লাইভের সময়টা তোমাদেরকে আমি পেজে এসে জানিয়ে দেবো, তোমরা পেজটা ফলো করে রাখো। ক্লিয়ার, ঝাপসা, কে বলছে ঝাপসা? এগেইন নট ক্লিয়ার, ঝাপসা, খুবই অবস্থা খারাপ, আমরা খুবই কষ্টে আছি বুঝলা। এমন হলে তো হবে না। ক্লিয়ার না, ক্লিয়ার হলেই বলবা, হ্যাঁ যখনই ক্লিয়ার হবে তখনই বলবা। আচ্ছা আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য, ক্লিয়ার হলেই তোমরা বলবা। লাইভটা তাহলে বিকেলের দিকে যদি সময় পাই আমি, হ্যাঁ বিকেলে বা সন্ধ্যার দিকে দিয়ে দিই, কারণ আমি দেখেছি আমি ক্লাসগুলো সব বিকেলে নিই, তো সকালের দিকে আমার ক্লাস থাকে না, এই জন্য লাইভের টাইমটা সকালে দিয়েছিলাম, সকাল 10টার থেকে দিয়েছিলাম। কিন্তু দেখছি যে সকালের টাইমে লাইভ দিলে পারে তোমাদেরও অনেক সমস্যা হচ্ছে, তোমরাও বিরক্ত হচ্ছ, আমিও বিরক্ত হচ্ছি। ক্লিয়ার না, ইয়েস ক্লিয়ার না, ক্লিয়ার হলে বলবা। ক্লিয়ার না, মনে হয় আজকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা না যাওয়া পর্যন্ত আমি লিখবো না, হ্যাঁ দেখা না যাওয়া পর্যন্ত লিখবো না। তোমরা কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি, আমি নিজেও কষ্ট পাচ্ছি, প্রচুর কষ্ট পাচ্ছি। আমি ওই যে আমার সাধারণত বিকেলে আমার প্রচুর ক্লাস থাকে, হ্যাঁ বিকেলের দিকে ক্লাস থাকে, রাতে ক্লাস থাকে, এই সকালের দিকে আমার টাইমটা ফ্রি থাকে, আমি এই জন্য সকালের দিকে লাইভ ক্লাস নেওয়ার জন্য তোমাদের একটা সময় দিয়েছিলাম, কিন্তু দিয়ে দেবো। কিন্তু এখন আমাকে যেটা মনে হচ্ছে যে আমাকে সকালে আমার হচ্ছে যে লাইভ করা যাবে না। সকালে লাইভ করা যাবে না, সকালে এখনও ক্লিয়ার হয়নি না। আল্লাহ, তাহলে কী করি বলো? এতক্ষণ ও ক্লিয়ার হয়েছে না? থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার যেহেতু হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করি অঙ্ক। ক্লিয়ার হয়েছে মাশাআল্লাহ, আমরা অঙ্কটা আগেই বুঝিয়েছি, এখন করি। নট ক্লিয়ার বলছে নাকি কেউ আবার? ওকে, তাহলে এখন আমি যেটা করব যে দ্য রেডিয়াস অফ স্মলার সার্কেল ইকাল টু r1 ইকাল টু এক্স। এবার রেডিয়াস অফ মিডিয়াম সার্কেল ইকাল টু, এটা হবে r2 ইকাল টু 2x। এবার রেডিয়াস অফ লার্জার সার্কেল ইকাল টু, এটা হবে r3 ইকাল টু 3x। এই তিনটা আমি লিখলাম, প্রথমে এই তিনটে লিখে নিব, যখন ডিটেনে আসবে। ক্লিয়ার, ওকে ক্লিয়ার, অনেকেই ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কি করব? রেডিয়াস অফ স্মলার সার্কেল ইকাল টু r1 ইকাল টু এক্স, রেডিয়াস অফ মিডিয়াম সার্কেল ইকাল টু r2 ইকাল টু 2x, আর রেডিয়াস অফ লার্জার সার্কেল ইকাল টু r3 ইকাল টু 3x। দেয়ারফোর এই কথাটা লিখবো, এখানে যেটা বলছে এরিয়া বিটুইন ইনার সার্কেল আর বাই আউটার সার্কেল লিখবো। দেয়ারফোর এরিয়া বিটুইন, শোনো বিটুইনটা এভাবে লিখতে হয়, ম্যাথমেটিক্সে বিটুইন লেখার নিয়ম হচ্ছে বিইটি দিয়ে মাথার উপরে এন। বিটুইন তো অনেক বড় ওয়ার্ড, যখন ম্যাথমেটিক্স অনেক বড় ওয়ার্ড থাকে তখন ম্যাথমেটিশিয়ানরা ছোট আকারে লেখে, বিইটি মাথার উপরে এন মানে বিটুইন টু ইনার আগে চেয়েছে, বাই এরিয়া বিটুইন টু আউটার, সমান সমান। এটা উপরটা ভিতরটা হচ্ছে যে এটা হচ্ছে 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ, মানে হচ্ছে যে পাই r2 স্কোয়ার মাইনাস পাই r1 স্কোয়ার বাই এটা হচ্ছে পাই r3 স্কোয়ার মাইনাস পাই r2 স্কোয়ার। এই সমান সমান, এটা পাই কমন নেবো। আবার বলছি এটা কিন্তু রিটেনের অঙ্ক, এখানে r2 মান ধরেছি 2x তার হোল স্কোয়ার মাইনাস x হোল স্কোয়ার বাই একটা পাই কমন নেবো, এটা আমি ধরেছি 3x তার হোল স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার। একদম এক লাইন আল্লাহর মতো অঙ্ক শেষ। কেটে যাচ্ছে, এটা বিয়োগ করলে 4 থেকে 3x স্কোয়ার বাই এটা 3 3 9, 4 বিয়োগ করলে 5x স্কোয়ার। যদি কেটে যায় তার মানে 3:5, এটাই আনসার। এটাই কিন্তু 10 মার্কের অঙ্ক, যদি 10 মার্ক থাকে তাহলে 10 মার্ক হবে। এটা 10 মার্ক থাকলে 10 মার্ক হবে, ঠিক আছে? ক্লিয়ার, লেখা শেষ। অঙ্কটা করা শেষ হলে একটু ডান বলো আমার দাদুরা, যদি করা শেষ হয়ে যায় তাহলে আমার দাদুরা একটু ডান বলো, আমি একটু মুছে আবার পরের অঙ্কটায় যাচ্ছি। খুব ভালো ভালো অঙ্ক করাবো, কয়েকটা মোস্ট ভালো ভালো অঙ্ক করাবো, হ্যাঁ তোমরা কেউ লিভ করে চলে যাবে না, এখনই কিন্তু কয়েকটা ভালো ভালো অঙ্ক হবে। এটা বলছে এরকম, ইংলিশটা হচ্ছে এরকম, লেট রেডিয়াস অফ স্মলার সার্কেল r1 ইকাল টু এক্স, রেডিয়াস অফ মিডিয়াম সার্কেল r2 ইকাল টু 2x, রেডিয়াস অফ লার্জার সার্কেল r3 ইকাল টু 3x। এবার এরিয়া বিটুইন টু ইনার বাই এরিয়া বিটুইন টু আউটার ইকাল টু দিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছো আমার দাদুরা? পরীক্ষা আসলে কিন্তু লিখে দিতে হবে, এতে কিন্তু 10 মার্কের অঙ্ক, কিন্তু 10 মার্কের অঙ্ক। এবার আমি যাচ্ছি, বিশেষ আসলে হয়তো 5 মার্ক থাকবে বা 4 মার্ক থাকবে, ব্যাংকে আসলে 10 মার্ক থাকবে। পরেরটায় যাচ্ছি,
এবার যাও পরেরটা, এটাও ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, রিটেনের জন্য খেয়াল করে দেখো। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য ইনসার্কেলস অ্যান্ড সার্কামসার্কেলস অফ এ স্কোয়ার। এখানে কোনো বাংলা কোনো সংখ্যায় কোনো ডাটা দেওয়া নেই, বলা হচ্ছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ ইনসার্কেলস অ্যান্ড সার্কামসার্কেলস অফ এ স্কোয়ার। তোমরা জানো স্কোয়ার মানে হচ্ছে বর্গ, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। এখানে বলছে যে একটা বর্গের ইনসার্কেল মানে হলো অন্তবৃত্ত, আর সার্কামসার্কেল মানে হলো তুমি বহির্বৃত্ত বলতে পারো, কোনো সমস্যা নেই, বহির্বৃত্ত বা পরিবৃত্ত যা ইচ্ছা। এখন আর স্কোয়ার মানে বর্গ, যেমন ধরো এটা হচ্ছে স্কোয়ার, একটা বর্গ, খেয়াল করো এটা হচ্ছে একটা স্কোয়ার বর্গ। এখন ইনসার্কেলটা কি? ইনসার্কেল বর্গের ভিতরে থাকে, বর্গের ভিতরটা হচ্ছে ইনসার্কেল, আর সার্কামসার্কেল হচ্ছে বাইরে দিয়ে থাকে, এখান দিয়ে থাকে। এই এখন বলছে যে ইনসার্কেল ভেতরের যে বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল এবং বাইরের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে, অন্য কোনো ডাটা দেওয়া নেই। যেমন ধর আমি যদি বলি এটা একটা আমার বৃত্ত, এভাবে ছবিটা আঁকার সময় এভাবে আঁকবা, প্রথমে একটা ছোট করে একটা বৃত্ত আঁকবা, এবার এই বৃত্তের সাথে সব দিকে লাগায়ে তুমি একটা বর্গ আঁকবা, এই যে বৃত্তটা হয়েছে এটা হচ্ছে ইনসার্কেল, এটা হচ্ছে কি ইনসার্কেল। এবং আউটার সার্কেল যেটা হবে সার্কামসার্কেল, সেটাই কোণার উপর দিয়ে যাবে, সবগুলোর কোণা দিয়ে যাবে, সবগুলোর কি যাবে? কোণা দিয়ে যাবে। এই এখন ইনসার্কেল, কিন্তু ইনসার্কেলের যদি দুটো কেন্দ্র সেম, ইনসার্কেলের ব্যাসার্ধ হবে এইটা, সাপোজ R1 বা আর লিখলাম ছোট হাতের আর, ইনসার্কেলের ব্যাসার্ধ হচ্ছে এইটা। আর সার্কামসার্কেলের ব্যাসার্ধ কিন্তু এই বড়টা, এটা আমি কোণার থেকে দেবো, এটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে বড় হাতের আর। সার্কামসার্কেল আমি ধরবো কি? বড় হাতের আর। এখন আমাকে চাচ্ছে যে ইনসার্কেল এবং আউটার সার্কেলের ব্যাসার্ধের অনুপাত। যেমন ধরো ইনসার্কেল এবং আউটার, আগে ইনসার্কেল চেয়েছে, তাই ইনসার্কেল হচ্ছে পাই ছোট হাতের আর স্কোয়ার বাই পাই বড় হাতের আর স্কোয়ার, এটা চেয়েছে আমার পাই ছোট হাতের আর স্কোয়ার এবং পাই বড় হাতের আর স্কোয়ার। এখন দেখো পাই তো কেটেই যাবে, মানে এটা আমার অঙ্কে চেয়েছে। এখন আমি তো আর এটা হোল স্কোয়ারও বলতে পারি, এটা আর বাই আর এর মান বের করতে হবে, অর্থাৎ ছোট আর এবং বড় আর এই মানটা বের করতে পারলে অনুপাত পেয়ে যাচ্ছি। এখন এখানে অঙ্কে কোনো সংখ্যা দেওয়া নেই, কিন্তু বলা হচ্ছে এটা একটা বর্গ। শোনো, বর্গ সম্পর্কে সেন্স তোমাদের সবারই আছে, আমি একটু নতুন করে বলি। মনে করো এটা একটা বর্গ, সাপোজ স্কোয়ার। এই স্কোয়ারের একটু ভালো করে এখানে দেখাই। মনে করো এটা একটা বর্গ, এটা একটা স্কোয়ারের এই এক বাহু, এটাকে তোমরা কি বলো? এ বলো। স্কোয়ারের এক বাহুকে তুমি কি বলো? এ বলো। আর স্কোয়ারের যে এটা হচ্ছে কর্ণ, তাই না? বলো এটা কর্ণ না? এই কর্ণকে তুমি কি বলো জানো? A√2। তাহলে আমি এখানে বলতে পারি যে বর্গের এক বাহু সমান সমান এ, আর বর্গের কর্ণ সমান সমান A√2। যদি কখনো বর্গ তোমাদের পড়াই, তখন বর্গ সম্পর্কে আরো মজার অঙ্ক আছে বলবো। এটাই তো, এই দুটো সেন্স এখানে লাগবে। বর্গের এক বাহু হচ্ছে এ, আর বর্গের কর্ণ হচ্ছে A√2। এখন তুমি এই বৃত্তটার সাথে বর্গের একটা রিলেশন তৈরি করো। যেমন ধরো এখানে বর্গের বাহু তো এই পুরোটা, এটার বর্গের বাহু, এটার মান তো এ, আর এই যে ব্যাসার্ধ, ছোটটার ব্যাসার্ধ, সেটা বর্গের পুরো বাহুর অর্ধেক না? ছোট ব্যাসার্ধ পুরো বাহুর অর্ধেক, তাহলে এটা যদি এ হয়, তাহলে এই যে ছোট হাতের আর আমি লিখেছি, এটার মান হবে তো A/2। ছোট হাতের আর মান তো A/2। আবার দেখো এখান থেকে যদি তুমি ডট ডট মারো, এটা তো বর্গের কর্ণ হয়ে যায়। খেয়াল করে দেখেছো, এই মাথা থেকে এই মাথা বর্গের কর্ণ হয় না? বলো, পুরো বর্গের কর্ণ তো A√2। তাহলে এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ, সেটা তো পুরো বর্গের কর্ণের অর্ধেক, অর্থাৎ পুরো বর্গের কর্ণ যদি A√2 হয়, তাহলে এই বড় হাতের আর মানটা হবে A√2/2। এই ডাটা যখন পেয়ে গেলাম, এবার আমার বলছে যে ছোট বৃত্ত বাই বড় বৃত্ত, ছোট বাই বড়। এখন কেউ লিখো না তোমরা, ছোট বাই বড় মানে হচ্ছে পাই ছোট আর স্কোয়ার বাই পাই বড় আর স্কোয়ার, পাই মারা। এখন এটা আর বাই আর হোল স্কোয়ার বলা যায়। এখন আর এর মান কি? আর এর মান তো A/2, আর বড় আর এর মান কি? A√2/2 তার হোল স্কোয়ার। এর মানে কি? এর মানে হবে A/2 গুণ 2/A√2 তার হোল স্কোয়ার। এখানে 2 কাটা যাবে, এটা কাটা যাবে, এটা থাকবে 1/√2 তার হোল স্কোয়ার, তার মানে 1:2। এটা হচ্ছে আনসার। এটা যদি ব্যাংকে আসে 10 মার্ক দেবে। বুঝতে পেরেছো? অঙ্ক ছোট দাদা সবসময় তোমাদের সুন্দর প্রেসাইজ বিউটিফুল ক্যালকুলেশন অঙ্ক করাই। অঙ্কের কনসেপ্টগুলো অনেক জটিল, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসবে, তোমাকে এগুলো বুদ্ধি দিয়ে করতে হয়, সেজন্য তোমার এগুলো নাম্বার বেশি থাকবে। 10 মার্কের অঙ্ক এটা। পিলিতে আসলে পারে, সরি বিসিএসে যদি আসে এটাতে 4 মার্ক থাকতে পারে, 4 মার্ক 3 মার্ক এমন থাকতে পারে বিসিএস রিটেনে আসলে। তাহলে আমরা শুরু করি। সবাই ছবি আঁকো, প্রত্যেকেই ছবিটা এঁকে ফেলো। এই যে ডট ডট আমি দিয়েছি, সেই ডট ডট দিতে হবে না, ছবি এঁকে এখানে যা লিখেছি তাই লিখে ফেলো সবাই।
আচ্ছা করি বুঝতে পেরেছো? সবাই ছবি এঁকে ফেলো। এখন লিখবো লেট ওয়ান সাইড অফ দ্য, এটা লিখবো লেট ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার ইকাল টু এ। লেট ওয়ান সাইড অফ স্কোয়ার ইকাল টু এ। দেয়ারফোর ডায়াগোনাল মানে কর্ণ, আবার বলছি ডায়াগোনাল মানে কি? কর্ণ। ডায়াগোনাল অফ স্কোয়ার ইকাল টু a রুট টু, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কর্ণের সূত্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ ইয়েস সমর রশিদ, থ্যাংক ইউ সো মাচ। এটা এখন আমি যেটা করব যেটা হচ্ছে এরকম যে এবার লিখব যে দেয়ারফোর রেডিয়াস অফ স্মল বা ইন লিখবো ইন সার্কেল, রেডিয়াস অফ ইন সার্কেল ইকাল টু ছোট হাতের আর ইকাল টু a বাই 2। এবার লিখবো রেডিয়াস অফ সার্কাম সার্কেল ইকাল টু বড় হাতের আর ইকাল টু a রুট 2 বাই 2। দেয়ারফোর এরিয়া অফ ইন সার্কেল বাই এরিয়া অফ সার্কাম সার্কেল, দেয়ারফোর এরিয়া অফ ইন সার্কেল বাই এরিয়া অফ সার্কাম সার্কেল ইকাল টু, এটা হচ্ছে পাই ছোট হাতের আর স্কোয়ার বাই পাই বড় হাতের আর স্কোয়ার, পাই কেটে গেল, তার এটা হচ্ছে আর বাই আর তার হোল স্কোয়ার। এর মানে আর এর মান হচ্ছে এটা হচ্ছে a বাই 2 আর এটার মান হচ্ছে তোমার a রুট 2 বাই 2 তার হোল স্কোয়ার। এর মানে হচ্ছে a বাই 2 গুণ 2 বাই a রুট 2 তার হোল স্কোয়ার। এটা মারা গেল, থাকছে হচ্ছে 1 বাই রুট 2 তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে 1:2 আনসার্স। কেমন লাগে? দাদা এই যে কোর্সের ব্যাপারে যদি কেউ ফোন করতে চাও, তাহলে জানতে চাও, তাহলে ফোন করবা আমাকে প্লিজ। আমার নাম্বার এখানে দেওয়া আছে। এই কোর্সের ব্যাপারে জানতে চাইলে ফোন করবা। আমি এখানে ক্লাসগুলো পড়ি ভালো করে। হ্যাঁ, কোর্সের ব্যাপারে জানতে চাইলে ফোন করবা। আমি যদি ফোন ধরতে নাও পারি, পরে আমি ব্যাক করি। সাধারণত আমি সব ফোন ব্যাক করি। সারাটা দিন আমার ব্যাক করতে করতেই কাটে আর কি। হয়তোবা হয়েছে, উত্তর হয়েছে, সবার হয়ে গেছে। বুঝতে পেরেছো সবাই? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করলাম কিন্তু। বুঝতে পেরেছো? আমার দাদুরা বুঝতে পেরেছো? আর হাবিবুর রহমান শেয়ার করেছো? সালমান হোসেন ওকে, যাচ্ছি পরেরটা। এবার আমি যাচ্ছি এর পরেরটা। এরপরে 55 নম্বর অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখবা এই অঙ্ক দিয়ে দিল বলে পরীক্ষায়, এটা বিসিএস এবং ব্যাংক সব রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটু ছোট করে দিই অঙ্কটা পড়ে দেখো। 4 হর্স 4টা ঘোড়া, তাহলে এটা হর্সেস হওয়ার কথা। যাও আর কি, এখানে এস দেওয়া নেই, কোনো ব্যাপার না। এখানে বলা হচ্ছে 4টা ঘোড়া, 4 হর্সেস আর টাইড অন দ্য 4 কর্নার্স অফ এ স্কোয়ার ফিল্ড অফ লেন্থ 14 মিটার সো দ্যাট ইচ হর্স ক্যান জাস্ট টাচ দ্য আদার 2 হর্সেস। বলছে যে একটা স্কোয়ার ফিল্ড আছে। মামুনুর রহমান, মামুনুর রশিদ, প্লিজ শেয়ার করে ফেলো। একটা স্কোয়ার ফিল্ড আছে, একটা বর্গাকার ফিল্ড আছে। ফিল্ড মানে ঘাস, মানুষ যেখানে গরু যেখানে ঘাস খায় বা ঘোড়া যেখানে ঘাস খায়, ঘাসের একটা জমি আছে। সেই জমিটা এরকম বর্গাকার স্কোয়ার ফিল্ড আছে। এই বর্গাকার জমিতে 4 কোণায় 4টা ঘোড়া বাঁধা আছে। 4 কোণায় কয়টা ঘোড়া বাঁধা আছে? 4টা। তোমরা ঘোড়া দেখেছো তো? ঘোড়া এই যে গাড়িটা নেই, টুকটুক করে 4 কোণায় 4টা ঘোড়া আছে। এই 4টা ঘোড়া এমনভাবে বাঁধা আছে, বলা আছে সো দ্যাট, কন্ডিশন আছে, সো দ্যাট ইচ হর্স ক্যান জাস্ট টাচ আদার 2 হর্স। প্রত্যেকটা ঘোড়া অন্য যে কোনো দুটো ঘোড়াকে জাস্ট টাচ করতে পারবে, অন্য কিছু করতে জাস্ট টাচ করতে পারবে। এখানে একটা ঘোড়া আছে, এখানে একটা ঘোড়া আছে। এই ঘোড়া কি পারবে? ওদিকে যে 3টে ঘোড়া আছে, এই 3টেকে টাচ করতে পারবে না, যে কোনো দুটোকে টাচ করতে পারবে। প্রত্যেকটা ঘোড়া দুটোকে টাচ করতে পারবে। যদি তাই হয়, এবং যে দে ওয়ার এবল টু গ্রেজ ইন দ্য এরিয়া অ্যাক্সেসিবল টু দেম ফর 11 ডেজ। এই কন্ডিশনে যখন তাদের বাধা আছে, তখন তারা হ্যাঁ, এই ভিডিও পরে দেখা যাবে। ইয়েস, ভিডিও টাইমলাইনে শেয়ার করে রাখো, তাহলে দেখা যাবে। টাইমলাইনে শেয়ার করে দেখা যাবে। তো বলছে যে এই ঘোড়াগুলো এমন কন্ডিশনে বাধা আছে যে তারা অন্তত কেবল দুটোকে টাচ করতে পারবে, এবং সেক্ষেত্রে এই অবস্থায় তারা যে ঘাস খেতে পারবে। অ্যাক্সেসিবল মানে কি? অ্যাক্সেসিবল মানে হচ্ছে তারা যে এলাকার ঘাস খেতে পারবে। সেই ঘাসে তাদের 11 দিন চলে। এরপর বলছে ফর হাউ মেনি ডেজ ইজ দ্য আনগ্রেজড বানানটা হয়তো ভুল আছে, কিন্তু ম্যাথমেটিক্সে এভাবেই আছে। হাউ মেনি ডেজ
ইজ দ্য আনগ্রেজড এরিয়া সাফিসিয়েন্ট ফর দেম। তাহলে যে এলাকায় তারা খাচ্ছে না, যেটা আনগ্রেজড মানে না খাওয়া থাকছে, যেটা আনগ্রেজড না খাওয়া এলাকা, সেই না খাওয়া এলাকায় যদি খাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে সেখানে কয়দিন যাবে? দেখো তোমাদের একটা কথা বলি, এইখানে একটা ঘোড়া বাঁধা আছে, এইখানে একটা ঘোড়া বাঁধা আছে, ঘোড়া নিশ্চয়ই দড়ি দিয়ে বাঁধা আছে। এখন দেখো এই ঘোড়াটার দড়িটা এমন হবে যে এই ঘোড়া জাস্ট দুটোকে টাচ করতে পারে। মনে করো দড়ি অনেক বড়, দড়ি অনেক বড় হলে কি এই ঘোড়া এদিকে এগিয়ে আসবে, এই ঘোড়া এদিকে যাবে, একে টাচ করবে, একে টাচ করবে, একেও টাচ করবে, তা হবে না, জাস্ট দুটোকে। তাহলে কন্ডিশনটা কি, এই ঘোড়ার দড়িটা ঠিক এতটুকু আসতে পারবে, এই ঘোড়ার দড়িও ঠিক এতটুকু আসতে পারবে, মানে এই ঘোড়া একে টাচ করলো, আবার এই ঘোড়ার দড়িও এতটুকু যাবে, ওটা এখানে আসবে। সবগুলো ঘোড়া ঠিক অর্ধেক যেতে পারবে, কারণ দড়ি যদি এর থেকে বড় হয়ে যায় তাহলে তো এই ঘোড়াটা একেও ছুঁয়ে ফেলবে, বাট একে ছুঁলে হবে না, কেবল দুটোকে ছুঁতে পারবে। এখন দেখো এই ঘোড়া মনে করে এদিকে এগিয়ে যাচ্ছে, এইটুকু দড়ি তার, এবার এইটুকু দড়ি হলেই সে কিন্তু এই পরিমাণ ঘাস খেতে পারবে, এই পরিমাণ ঘাস কিন্তু ঘোড়া খেতে পারবে। আবার এই ঘোড়াও কিন্তু এখান থেকে ফুল এই পরিমাণ ঘাস খেতে পারবে, বুঝতে পেরেছো? আবার এই ঘোড়াও কিন্তু এখান থেকে ফুল এই পরিমাণ ঘাস খেতে পারবে, এই ঘোড়াও কিন্তু এখান থেকে ফুল এই পরিমাণ ঘাস খেতে পারবে, এইটা কিন্তু বাকি থাকবে, এইটা কিন্তু বাকি থাকবে। তা বলছে এই যে সমস্ত এলাকার ঘাস তারা খায়, এই ঘাসে তাদের 11 দিন চলে, আর যে এলাকাটা বাকি আছে সেই বাকি এলাকায় কয়দিন চলবে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এখানে বলছে যে এই যে এলাকাগুলোর ঘাস তারা খেতে পারে সেই ঘাসে 11 দিন চলে, তাহলে এই বাকি এলাকা আনগ্রেজড এই ঘাসে কয়দিন চলবে? এই এখন দেখো একটা কথা বলি, এই যে পুরো যে বর্গ, এই বর্গের কিন্তু এক বাহু দিয়ে আছে 14 মিটার, এই যে অঙ্গে 14 মিটার দেওয়া আছে। যদি 14 মিটার হয় তাহলে এই যে জিনিসটা এটা ক মিটার? এটা 7 মিটার না? প্রত্যেকটা ঘোড়ার দড়ির দৈর্ঘ্য কি 7 মিটার না? এখন দেখো এই ঘোড়া এই যে এলাকা খাচ্ছে, আমি মনে করি এই এলাকাটা কিন্তু তুললাম, এটা তুলে নিয়ে এসে আমি ধরো এখানে বসাচ্ছি, এইটা তুলে নিয়ে এসে যদি এখানে বসাই জিনিসটা তো এমন হবে, এমন হবে না বলো? এটা কিন্তু 7, এটা কিন্তু 7, এটা কিন্তু 7, সবগুলোই তো 7, সবগুলোই 7। এবং এই ঘোড়াটা এই এলাকা খাবে। এবার ধরো যদি এইটা তুলে নিয়ে সেখানে বসাই তাহলে সেটা এখানে বসিয়ে দিই, তাহলে সেটা আবার এই এলাকায় খাবে, এই যে এই অংশটা। আবার যদি এই অংশটা তুলে নিয়ে বসাই সেটা তো এখানে যাবে, এটা হবে। আবার এইটা তুলে নিয়ে এখানে বসে দিলে খাবে মিলে যাবে। তার মানে কি, ওরা যে এলাকার ঘাস খাবে, ওই ঘোড়াগুলো যে এলাকার ঘাস খাবে সেই এলাকাতে একটা বৃত্ত হয়ে যাবে। দেখো এই 4 টুকরো, এই যে 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো, এই 4 টুকরো যদি অন্য জায়গায় তুলে এরকম সেট আপ করি, বসিয়ে দিই, তাহলে তো একটা বৃত্ত হবে। সেই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 7, এই সবগুলো কিন্তু 7। অর্থাৎ এই ঘোড়াগুলো যে এলাকা খাবে, এই ঘোড়াগুলো যে এলাকা খাবে সেটা হবে একটা বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু 7 স্কোয়ার, পাই ইন্টু 7 স্কোয়ার। খেয়াল করে দেখো, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 7 গুণ 7, 7 স্কোয়ার। যদি কেটে যাই তাহলে এটা কত হচ্ছে যে 154 হচ্ছে। অর্থাৎ 154 বর্গমিটার এলাকার ঘাস সে খাবে, 154 বর্গমিটার এলাকার ঘাস তারা খেতে পারবে। আর আখাওয়া মানে আনগ্রেজ থাকবে কত? অতএব আনগ্রেজড মানে না খাওয়া এলাকা থাকবে কত? এই পুরো বর্গ থেকে এই বাকি অংশটা বাদ যাবে। বাকি অংশ আমি না খাওয়া না লিখে বাকি লিখি, বাকি অংশ সমান পুরো বর্গ থেকে বৃত্ত বাদ যাবে। পুরো বর্গের এক বাহু তো 14, তাহলে পুরো বর্গের এক বাহু 14 দিয়ে হয়, ক্ষেত্রফল 14 স্কয়ার। তোমরা জানো বর্গের ক্ষেত্রফল এক বাহু স্কয়ার, 14 স্কয়ার মাইনাস এখান থেকে এই বৃত্ত কত হচ্ছে 154। এর মানে কি, এটা হচ্ছে 196 মাইনাস 154 বিয়োগ করলে 42। এই 42 বর্গমিটার এলাকা বাদ আছে খেতে। এখন প্রশ্নে বলছে যে আগের যে এলাকা খেয়েছে এই যে 154 বর্গমিটার এলাকায় তার চলেছে 11 দিন, তাহলে 42-এ কয়দিন চলবে? তুমি ওই কিক নিয়ম করলেই তো হয়। এই যে 154 বর্গমিটারে চলে 11 দিন, তাহলে 1 বর্গমিটারে চলে 11/154। ওই কিক নিয়ম আমি অন্য পদ্ধতিতে করাই, কিন্তু এখানে এটা করাচ্ছি। সুতরাং আবার ঝাপসা নাকি? সুতরাং এটা হচ্ছে 42 বর্গমিটারে চলে 11 গুণ 42/154, কেটে দিলে 11, এটা 3, উত্তর 3। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, এটা বিসিএস রিটেনে আসলে 5 মার্ক থাকবে, আর ব্যাংক রিটেনে আসলে পারে 10 মার্ক থাকবে। ঝাপসা? বিসিএস রিটেনে আসলে পারে ঝাপসা ক্লিয়ার থাকলে বলো। বিসিএস রিটেনে আসলে 5 মার্ক, ব্যাংক রিটেনে আসলে 10 মার্ক। এই অঙ্ক পরীক্ষা আসলে তোমাকে 2টো ছবি আঁকতে হবে। কটা ছবি? 2টো ছবি। এরকম প্রথমে ছবি আঁকো সবাই, এভরিবডি ড্র দ্য ছবি। এই এটা ছবি এঁকে এমন দাও, এই ঠিক আছে। এটা হচ্ছে 7 7 7 7 7 7, আর এই পুরোটা হচ্ছে 14। এরকম দেওয়ার পরে এখানে একটা অ্যারো দিতে হবে, অ্যারো দিয়ে এখানে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তকে এই এটা হচ্ছে 7 7 7 7, এই
ঠিক আছে, করে ফেলো, করে ফেলো। ছবি আঁকা শেষ। এখানে আমাকে বাংলায় লিখতে হবে, কি লিখতে হবে, যে লিখতে হবে এটা, যে এখানে এখানে 4টি ঘোড়া মিলে, বাংলায় এমন লিখতে হবে, ঝাপসা হচ্ছে নাকি না ক্লিয়ার আছে? এখানে লিখতে হবে এরকম, যে এখানে 4টি ঘোড়া মিলে, ক্লিয়ার থাকলে একটু কেউ বলো তো, ক্লিয়ার, 4টি ঘোড়া মিলে, হ্যাঁ, যে এলাকা খেতে পারবে, মানে টোটাল অ্যাক্সেসিবল এরিয়া। এখানে এটা লিখতে হবে যে যে টোটাল অ্যাক্সেসিবল এরিয়া বাই 4 হর্স উইল বি এ সার্কেল। 4টে ঘোড়া মিলে যে অ্যাক্সেসিবল এরিয়া সেটা হবে একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাসার্ধ হবে 14/2 = 7। তাই প্রথমে এই কথা আমাদের লিখতে হবে। সবাই লেখো হিয়ার, অঙ্ক স্টার্ট করো, ছবি আঁকা শেষ, অঙ্ক স্টার্ট। হিয়ার, হিয়ার টোটাল অ্যাক্সেসিবল এরিয়া, টোটাল অ্যাক্সেসিবল এরিয়া, এরিয়া বাই 4 হর্স, বাই 4 হর্স will be a circle, will be a circle with radius equal to 14/2 = 7 মিটার। এই কথাটা তোমাকে প্রথমে লিখে নিতে হবে, ঠিক আছে? এই অঙ্ক যখন ডিটেলে আসবে প্রথমে এই কথাটা লিখে নিবা। ম্যাথ তো ফুলই করবো অবশ্যই, মাস্ট বি। আমি যে কোনো অঙ্ক প্রথমে বুঝাই, বোঝানোর পরে ফুল ম্যাথ করাই। রিমন হোসেন, এটা টাইম লাইনে শেয়ার করো, তুমি মনে হয় নতুন আসছো। যে কোনো অঙ্ক বুঝাই, বোঝানোর পরে তারপর ফুল ম্যাথ করি। তাহলে কি লিখলাম, যে হেয়ার টোটাল অ্যাক্সেসিবল এরিয়া বাই 4 হর্স, টোটাল অ্যাক্সেসিবল এরিয়া বাই 4 হর্সেস উইল বি এ সার্কেল উইথ রেডিয়াস 14/2 = এইটা। এবার দেয়ারফোর অ্যাক্সেসিবল এরিয়া equal to পাই ইন্টু 7 স্কয়ার, তার মানে 22/7 ইন্টু 7 ইন্টু 7, তো কেটে যাই, তাহলে হয় 154, এটা মিটার স্কয়ার। সাধারণত সবার শেষে একক লিখলেই হয়, ম্যাথমেটিক্সের ছাড় আছে, সবার শেষে একক লিখলেই হবে। ঝাপসা, আবার ঝাপসা হচ্ছে, ঝাপসা, উফ আল্লাহ। সকালে লাইভে খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই, মানে মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো শাকিল মিয়া? ঝাপসা ক্লিয়ার হলে বলবা, কি আমি একটু ওয়েট করছি, ক্লিয়ার হলে বলবা। মনে হয় ওইগুলো কোনো ব্যাপার না, এমনি মনে হয় কি ইউটিউব ঝাপসা একটু ইয়ে করো। এই সোনামণি কিছু খোলা আছে না? আচ্ছা, সকালে লাইভে আর আসবো না, মন খারাপ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলে বলো। এনিবডি ক্লিয়ার? আল্লাহ, আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি কি লিখলাম, যে দেয়ারফোর অ্যাক্সেসিবল এরিয়া হচ্ছে যে পাই 7 স্কয়ার, মানে এইটা। এখন লিখবো দেয়ারফোর দেয়ারফোর আনগ্রেজড এরিয়া, দেয়ারফোর আনগ্রেজড, এটা ডিকশনারিতে এই বানানটা আসে না মনে হয়, আনগ্রেজড এরিয়া, এই জন্য রেড দেখাচ্ছে। আনগ্রেজড এরিয়া হবে পুরো বর্গ মাইনাস বৃত্ত, পুরো বর্গ হচ্ছে 14 স্কয়ার মাইনাস 144, এর মানে হচ্ছে তোমার হচ্ছে যে 196 মাইনাস 154, এর মানে হচ্ছে তোমার 42 মিটার স্কয়ার, ঠিক আছে? 42 মিটার স্কয়ার। এটুকু আমি মুছবো, এটুকু মুছবো, অনেকে লিখতে পারো নাই, মুছতে পারে বলেন, ডান বলো। এটা যদি মুছি তাহলে ডান বলো, মুছবো? আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি দেয়ারফোর। এখন লিখবো যে এই 154 যেটা ছিল সেটাতে চলেছে 11 দিন, তাহলে 42-এ চলে কয়দিন? তাহলে এখন লিখবো যে দেয়ারফোর 154 মিটার স্কয়ার সারভাইভস ফর 11 ডেজ। দেয়ারফোর 1 মিটার স্কয়ার সারভাইভস ফর 11/154 ডেজ।
এটা ঐকিক নিয়ম। দেয়ারফর 42 মিটার স্কোয়ার সারভাইভস ফর, এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 11 × 42 / 154। এটা যদি 14 দিয়ে কাটো, 3 × 14 = 42, 14 × 14 আবার 14 × 14, বুঝতে পেরেছো? এটা কাটলে এইটা কেটে যায়, তাহলে কি থাকে 3 days। এটা হচ্ছে আমাদের আনসার্স। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আবারও বলছি, বিসিএস বলো ব্যাংক বলো, খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ অঙ্ক। থ্যাংক ইউ সো মাচ। আশা করি বুঝতে পারছো। শোনো, তোমাদের একটা ঘোষণা বলি। দাদা এই যে আমাদের 10 তারিখ, হ্যাঁ 10 এপ্রিল দাদার ব্যাচ শুরু হবে। 10 এপ্রিল এই যে 41তম বিসিএস রিটেন, 41তম বিসিএস রিটেন আর 43তম বিসিএস প্রিলি, এই দুটো ব্যাচ শুরু হবে। তোমরা একটু তোমাদের বন্ধুবান্ধব যদি কেউ থাকে তাদেরকে একটু প্রচার করে দিবা। হ্যাঁ, তোমরা একটু বলবা যে আমাদের একটা দাদা আছে, ওই দাদা আমাদের অঙ্ক করাই, ওই দাদা 10 এপ্রিল 41তম বিসিএস রিটেনের জন্য একটা ব্যাচ শুরু করবেন, মেন্টাল অ্যাবিলিটি সহ, রিটেনের ফুল 100 মার্ক। মনে রাখবা, এই বিসিএস পিলি পরীক্ষা দিয়ে তো অনেকেই কনফিউশনে আছে, কিন্তু আমার মনে হয় যাদের মোটামুটি আছে তারা বিসিএস রিটেনের প্রিপারেশন নিতে পারো। কারণ রেজাল্টে যদি টিকে যাও তাহলে কিন্তু খুব প্রবলেম হবে, মানে টিকে গেলে কিন্তু ওই সময় প্রিপারেশন নেওয়াটা টাফ হবে। সেক্ষেত্রে করতে পারো, তাদেরকে সে সমস্ত তোমাদের ভাই বোন বা যারা আছে বলবা যে দাদা 10 এপ্রিল 41তম বিসিএস রিটেনের ব্যাচ শুরু করবে অনলাইনে, হ্যাঁ অনলাইনে। আর 43তম বিসিএস পিলিরও ব্যাচ শুরু হবে, ওই একই ডেট, এই দিনে দুটো ব্যাচ শুরু হবে। তোমরা একটু সবাইকে যোগাযোগ করতে বলবা। দাদার নাম্বার হচ্ছে 01920, এটা হচ্ছে 224969। দাদার নাম্বার 01920। আমি যদি ফোন ধরতে নাও পারি, আমি কিন্তু ফোন ব্যাক করবো, যেভাবেই হোক আমি ব্যাক করি। রাত 12টা বাজলেও ব্যাক করি, মানে 12টা না 10টা 11টার ভিতরেও ব্যাক করে ফেলি। এবার যাচ্ছি পরেরটা হচ্ছে এই প্রিলিমিনারি অঙ্ক। এখন যেটা আসছে প্রিলিমিনারি অঙ্ক, খেয়াল ইট। দেখো বলছে যে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ডিক্রিজ বাই 50%, যদি বৃত্তের ব্যাসার্ধ 50% কমানো হয়, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন ইটস এরিয়া। তাহলে তার এরিয়া শতকরা, যদি বলছে, যদি অনলাইন, এখন সবই অনলাইন শুরু হবে, ঠিক আছে? আর কোর্সের ব্যাপারে তোমরা আমাকে ফোন করবা জানতে চাইলে, এখন সবই অনলাইন শুরু হবে। হ্যাঁ, বলছে যে একটা বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধ যদি 50% কমাই, তাহলে তার ক্ষেত্রফল কত % কমবে। তোমাদেরকে একটা কথা বলি, যদি এমন হয় বৃত্তের, মনে করো ব্যাসার্ধ, কেটে দাও, ব্যাসার্ধ হইতে পারে, তারপরে ব্যাস হইতে পারে, তারপরে কি হতে পারে, পরিধি হইতে পারে। শুধু আমার এখানে রেডিয়াস বলেছে, রেডিয়াস না বলে ব্যাসার্ধ বলুক, ব্যাস বা পরিধি বলুক, এই সবগুলোর ক্ষেত্রে একই। মনে রাখবা, বৃত্তের ব্যাসার্ধ যদি একবার বাড়ে, ব্যাস পরিধি সব একবার করেই বাড়ে। এখন বৃত্তের ক্ষেত্রফলের সাথে এদের সম্পর্ক কি? দেখো, তোমরা জানো ক্ষেত্রফলের একটা সূত্র আছে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে পাই ইন্টু আর স্কোয়ার। এর মানে কি? এর মানে পাই ইন্টু, এমন বলা যায়, আর ইন্টু আর। অর্থাৎ ক্ষেত্রফলের মধ্যে দুটো আর আছে। কটা আর আছে? বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে কটা আর আছে? দুটো আর আছে। সেই জন্য যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ একবার বাড়ে, তাহলে ক্ষেত্রফল দুবার বাড়ে। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ একবার কমে, তাহলে ক্ষেত্রফলও দুবার কমে। কেন? কারণ ক্ষেত্রফলের মধ্যে দুটো আর আছে। আবার আমরা জানি যে ব্যাসার্ধ যে হারে বাড়াকমা করে, ব্যাস পরিধি সেম হারে বাড়াকমা করে। তাহলে সেক্ষেত্রে আমি এটা বলতে পারি, বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি যদি একবার বাড়ে কিংবা একবার কমে, তাহলে তার ক্ষেত্রফল দুইবার বাড়ে কিংবা দুইবার কমে। ব্যাসার্ধ একবার বাড়া মানে ক্ষেত্রফল দুইবার বাড়া, আবার ব্যাসার্ধ একবার কমা মানে ক্ষেত্রফল দুবার কমা। ওই একই কথা ব্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি বৃত্তের ব্যাস একবার বাড়ে, তাহলে তার ক্ষেত্রফল দুবার বাড়বে। আবার যদি বৃত্তের ব্যাস একবার কমে, তাহলে তার ক্ষেত্রফল দুবার কমবে। পরিধির ক্ষেত্রেও সেম। তোমরা এই অঙ্ক করার আগে একটা নোট লিখে নাও। লেখো নোট হচ্ছে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ বা পরিধি যদি শতকরা একবার বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল শতকরা দুবার বৃদ্ধি পায়। এখানে লিখবো, মানে শতকরা হারে একবার। এখানে লেখো বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি শতকরা হারে একবার হ্রাস বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল শতকরা হারে দুবার
শতকরা হারে দুবার হ্রাস বৃদ্ধি হয়। এটার বেসিক নলেজ, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথের বেসিক নলেজ। আমি কি লিখলাম? বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি শতকরা হারে একবার হ্রাস বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল শতকরা হারে দুবার হ্রাস বৃদ্ধি হয়। এই সেন্সটা দিয়ে এই ধরনের অঙ্ক করবা। এখানে ব্যাসার্ধ দিয়ে আসছে, যদি ব্যাসার্ধ না থাকে ব্যাস বা পরিধি থাকে তাহলে একই স্টাইলে অঙ্ক হবে। এখন দেখো আমি মুছে দিলাম। এখন বলছি যে বৃত্তের ব্যাসার্ধ 50% কমানো হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে শতকরা। আমি তোমাদের এর আগে কোনো একটা ভিডিওতে বলেছি যে শতকরা কোনো কিছু যদি যখন শতকরার ক্লাস নিয়ে যদি সুযোগ হয় তাহলে অনেক ভালো বলবো ওই সময়। আপাতত মনে রাখো, যদি কোনো কিছু শতকরা রেজাল্ট চাই, শতকরা কত বাড়বে, শতকরা কত কমবে, শতকরা অমুক, শতকরা তমুক, এই ধরনের রেজাল্ট চাই, তাহলে ইনিশিয়াল ভ্যালুটা সবসময় তুমি 100 ধরে নিয়ে করবা। মনে করো তোমার ইনিশিয়াল বেতন ছিল 100 টাকা, সেই বেতন 50% বাড়লে কত হবে এটা বের করার জন্য বলেছিলাম 100কে 50% বাড়া মানে 150 বা 100 দিয়ে গুণ করবা। যদি বলে তোমার ইনিশিয়াল বেতন 100 টাকা, সেই বেতন প্রথমে একবার 20% বাড়লো, পরে একবার 30% বাড়লো, তাহলে তোমার মোট কত হলো? তাহলে তখন লিখবা ইনিশিয়াল ছিল 100 আর প্রথমে 20% বাড়া মানে এটা 120 বা 100 দিয়ে গুণ করবা, এরপর আবার 30% মানে 130 বা 100 দিয়ে গুণ করবা, যতবার বাড়বে এভাবে গুণ করবা। যদি বলা হয় এরকম যে তোমার বেতন প্রথমে 20% বাড়লো আর পরে 30% কমলো, তাহলে কত হলো? তাহলে সেক্ষেত্রে এমন হবে 100 ইন্টু প্রথমে বাড়লো মানে প্রথমে 120 বা 100 দিয়ে গুণ করবো, এবার পরে কমলো 30% কমা মানে 70 বা 100 দিয়ে গুণ করা। এইভাবে আমাকে ফাইনাল ভ্যালু বের করতে হয়। শতকরা কোনো কিছু চাইলে পরে তোমাকে ইনিশিয়াল ভ্যালু 100 ধরে নিতে হয়, দিয়ে ফাইনালটা বের করতে হয়। এখন দেখো এখানে বলছে এরিয়া শতকরা কত বাড়বে। এখন যেহেতু পিলির অঙ্ক তাই বাংলায় লিখছি, ধরি শুরুতে এরিয়া 100। পিলির অঙ্ক বাংলায় লিখছি, ধরি শুরুতে এরিয়া সমান 100। সুতরাং পরে এরিয়া এই 100কে এটা কি হচ্ছে 50% কমেছে। 50% কমা মানে কিন্তু যেমন ধরো 30% কমা মানে আমি 70 বা 100 দিয়ে গুণ করি, 40% কমা মানে 60 বা 100 দিয়ে গুণ করি, আর 50% কমা মানে 50 বা 100 দিয়ে গুণ করবো, মানে 100 থেকে 50 বিয়োগ করা। তাহলে এটা হবে কয়বার? 50 বা 100 কিন্তু 2 বার হবে। কমছে না? কমছে মানে কি 50 বা 100 তোমার 2 বার হবে। আমি বলেছিলাম যে ব্যাস বা ব্যাসার্ধ বা পরিধি একবার চেঞ্জ হলে ক্ষেত্রফল দুবার চেঞ্জ হয়, তাহলে ইন্টু এটা আবার 50 বাই 100। এই যদি তুমি 100 কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কি থাকে 25। অর্থাৎ যে ক্ষেত্রফল শুরুতে ছিল 100 সেটা বর্তমানে 25 হয়েছে। তাহলে কমেছে না বেড়েছে? অবশ্যই কমেছে। যে ক্ষেত্রফল শুরুতে ছিল 100 সেটা তো বর্তমানে 25 হয়েছে, তাহলে নিশ্চয়ই কমে গিয়েছে। কত কমেছে? 100 থেকে যদি 25 হয় তাহলে কত কমেছে? 75 কমেছে। আর আমার অঙ্কে বলছে শতকরা কত ভাগ কমেছে? হ্যাঁ, শতকরা 75% কমেছে। এই 100 ধরার সুবিধা হচ্ছে এটা ডাইরেক্ট উত্তর বের হয়। আগে ছিল 100, এখন এটা ডাইরেক্ট উত্তর। সুতরাং আমি বলবো কমেছে, যেহেতু আগে 100 এখন 25, তাহলে হয়তো কমেছে সমান 75%। এটাই আনসার। এটা মনে মনে বিয়োগ করে দিবা 100 থেকে 25, যেহেতু পিলির অঙ্ক। কেমন বুঝতে পেরেছো? এরপর আমি আরেকটা দেখাচ্ছি, বুঝলাম। দেখো এখানে বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 20%, দেন হাউ মাচ উইল ইটস এরিয়া বি ইনক্রিজ। একই অঙ্ক পরীক্ষায় খুব ঘন ঘন আসে। তাই ধরলাম শুরুতে এরিয়া সমান 100, তাহলে পরে এরিয়া কি 100, এখানে কি ইন্টু কি বেড়েছে না? ইনক্রিজ বেড়েছে 20%, তাহলে দুবার 120 বা 100 ইন্টু আবার 120 বা 100। এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে কত হয়? 144। তারপরে দেখো আগে ছিল 100, এখন হয়েছে 144, তাহলে বেড়েছে না? তাহলে বেড়েছে সমান 44%। এই অঙ্কটা আবার বেশ পিলি পরীক্ষায় ভালোই আসে, টুকটাক ঘন ঘন আসে আর কি। বুঝতে পেরেছো? এভাবে করবা। বুঝলাম। পরেরটাই যাচ্ছি। এই একই অঙ্ক, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ সো ইনক্রিজ দ্যাট ইটস সার্কামফারেন্স ইনক্রিজ বাই 5%। বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ এমনভাবে বাড়ানো হলো তার পরিধি 5% বাড়লো। এর মানে কি? মানে পরিধি 5% বাড়া মানে তো ব্যাসার্ধও 5% বাড়া। তার মানে দেখো এখন বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন এরিয়া। আমি কি বললাম একটু আগে নোটে? আমি বললাম এটা যে ব্যাস বলো আর ব্যাসার্ধ বলো আর পরিধি বলো, যাই বলো না কেন সব একই হবে, তাই না? কারণ সমান হারে বাড়া কমা করে। তাহলে একই জিনিস ধরি শুরুতে এরিয়া সমান 100, অতএব পরে এরিয়া সমান 100কে কত পার্সেন্ট বাড়ছে? 5%। তার মানে কি 105 বা 100 গুণ 105 বা 100 কেটে গেল। যদি এটা করো মোটামুটিভাবে এটা রেজাল্ট হবে 110.25। তার মানে কি আগে ছিল 100, এখন হচ্ছে 110.25, অর্থাৎ বেড়েছে সমান 10.25%।
বুঝতে পারছো? আমি জাস্ট তোমাদের সেন্সটা দিচ্ছি, ক্যালকুলেশন কোনো ম্যাটার না, আমি ক্যালকুলেশন করলাম না, মানে জাস্ট এটা সেন্স তোমাদের ভিতর থাকছে। এই অঙ্ক কিন্তু পিলিতে খুব আসে, এটা ব্যাংক বলো বিসিএস বলো, ব্যাংক পরীক্ষায় বেশি হয়, পিলিতে খুব আসে, আমি দেখেছি মোস্ট অফ দ্য অনেক পিলিতেই আসে, যে গ্যাস ফিল্ড বলো দুদক বলো টুকটাক আসে। এরপর আমরা যাচ্ছি পরের একটা অঙ্ক। এই যে এটা একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই অঙ্কটা পিলিতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, এটা সুন্দর একটা কনসেপ্টের অঙ্ক, তোমরা অঙ্কটা পড়তে পারো। এটা হচ্ছে যে এ পার্ক ইজ ইন শেপ অফ এ সার্কেল। এ পার্ক ইজ ইন শেপ অফ এ সার্কেল, মানে একটা পার্ক আছে, সেই পার্কটা বৃত্তাকার, এমন বৃত্তাকার একটা পার্ক আছে। এটা রিটেনে আসতে পারে, পিলিতে আসতে পারে, সেটা আমি লিখে করবো অঙ্কটা। হ্যাঁ, একটা পার্ক আছে, সেটা বৃত্তাকার পার্ক। এটা হচ্ছে এ ম্যান ক্রস দ্য পার্ক অ্যাক্রস ইটস ডায়ামিটার। ডায়ামিটার মানে ব্যাস। মনে করো একটা লোক এখানে আছে এ, এখানে আছে বি, এই পার্কটা সে পার হবে ডায়ামিটার, এই বরাবর যাচ্ছে ডায়ামিটার। এবার হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ ডিস্টেন্স ইজ সেভড বাই নট ওয়াকিং অ্যালং দ্য সার্কামফারেন্স। মনে করো এক ব্যক্তি এখানে আছে আর সে যাবে এখানে, তাহলে সে তো ডাইরেক্ট ক্রস করতে পারে, আবার সে কিন্তু এই সাইড দিয়ে ঘুরেও যেতে পারে, পাশ দিয়েও যেতে পারে। এখন তুমি বুঝতেই পারছো যে এইখান দিয়ে ডাইরেক্ট গেলে পারে কষ্ট কম হবে, আর এখান থেকে ঘুরে গেলে পারে হাঁটতে বেশি হবে। দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে দূরত্ব বেশি, এখান থেকে দূরত্ব কম। অঙ্কে বলছে যদি সে ডাইরেক্ট ক্রস করে এখান থেকে ঘুরে না গিয়ে, তাহলে তার কত পার্সেন্ট ওয়াকিং সেভ হবে, কত পার্সেন্ট হাঁটা সেভ হবে। অঙ্কটা বুঝতে পেরেছো? একটা ব্যক্তি বৃত্তের এপার থেকে ওপারে যাবে, সে এই রাস্তা দিয়ে কিনারা দিয়ে ঘুরে যেতে পারে সাইড দিয়ে, অথবা সে মাঝখান দিয়ে যেতে পারে, মাঝখান দিয়ে গেলে পারে কিন্তু হাঁটা সেভ হবে। তা বলছে যদি সে সাইড দিয়ে না গিয়ে মাঝখান দিয়ে যায়, তাহলে তার কত পার্সেন্ট হাঁটা সেভ হবে। এই হচ্ছে অঙ্কটা। এটা রিটেনে আসতে পারে, প্লিতে আসতে পারে। দেখো অঙ্কটা তোমাদের একটু বলি, এই অঙ্কগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর অঙ্ক। দেখো একটা কথা শোনো, যদি এটা একটা বৃত্ত হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই যে ব্যাস, এটা নিশ্চয়ই 2r। যদি আর হয় ব্যাস 2r, আর এর পরিধি তো 2πr, তাই না? পরিধি তো 2πr। এখন দেখো সে যদি এখান দিয়ে হেঁটে আসে, তাহলে পুরো পরিধির সমান যাবে নাকি তার অর্ধেক যাবে? এটা তো পুরো পরিধিটা 2πr, আর যদি এখান দিয়ে আসে পরিধির অর্ধেক, হাফ অফ দ্য ডিস্টেন্স পরিধি। তার মানে কি, পরিধি 2π হলে এই ডিস্টেন্সটা হবে 2π এর অর্ধেক, মানে হচ্ছে πr, অর্থাৎ এটা হচ্ছে πr। তার মানে এখান থেকে গেলে 2r, এখান থেকে গেলে πr। আমরা দেখি, চোখে দেখে বুঝতে পারছি 2rটা ছোট, এই πrটা অনেক বড়। তা এখন বলছে যে যদি সে এখান দিয়ে না গিয়ে এখান দিয়ে যায়, তার শতকরা কত পার্সেন্ট তার হাঁটা সেভ হবে। মনে রাখবা সবসময় শতকরা থাকলে কোনো কিছু 100 ধরলে ভালো হয়। আমি ধরলাম এই যে এই ক্ষেত্রে হাঁটার পরিমাণটা 100%, তাহলে এই ক্ষেত্রে হাঁটার পরিমাণটা বের করব। দেখো এই হাঁটার পরিমাণটা 100% মানে কি, মানে πr দূরত্বের জন্য আমি ধরলাম πr দূরত্বের জন্য হাঁটা সমান 100%। আর আমাকে বের করতে হবে 2r দূরত্বের জন্য হাঁটা কত। πr দূরত্বের জন্য হাঁটা 100%, তাহলে 1 দূরত্বের জন্য হাঁটা হচ্ছে 100/πr%, নাকি বলো? তাহলে 2r দূরত্বের জন্য হাঁটা হবে 100 গুণ 2r বাই এটা হচ্ছে কি πr%। এটাই আমাদের এটা বের করতে হবে। যদি কাটাকাটি করি, এই এখন দেখো এটা হচ্ছে যে ওপরে কি থাকে 100 গুণ এটা 2, আর নিচে 7 ছিল, ওপরে উঠে গেল, নিচে হচ্ছে 22। যদি কাটাকাটি করি মোটামুটি এটা 11, তাহলে হচ্ছে 700 একটা ক্লাস নিতে গিয়ে এতবার ঝাপসা হয়, সরি দাদা। কখন ঝাপসা শুরু হয়েছে? ক্লিয়ার দেখছি না? আচ্ছা, তো যেটা বলছিলাম, এখানে যদি তুমি ভাগ করে দাও, তাহলে মানে তুমি রেজাল্টটা পাবা আর কি। ঠিক আছে, তো আমরা অঙ্কটা শুরু করি। এটা রিটেনে আসতে পারে, রিটেনে আসার সম্ভাবনাই বেশি। এই অঙ্কগুলো দেখবা পরীক্ষায় আসবে, তারপরে জব সলিউশনে আসবে। দাদা অঙ্ক করাই এরকম, দাদা চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক করাই, তো দাদা অঙ্ক করাই, এরপর সেটা পরীক্ষায় আসে, তারপরে জব সলিউশনে আসে। তারপরে সেটা মানুষের কাছে পৌঁছায়। এই জন্য মানুষের দাদার অঙ্কগুলোকে একটু ইউনিক বা আনকমন মনে করে। এসব অঙ্ক হয়তো তোমাদের চোখেও কম পড়েছে আর কি অনেকের। তাই আমরা যেটা করবো, ছবি আঁকবো। এই হ্যাঁ, না এটা পর্যন্তই ছবি আঁকলাম, সবাই ছবিটা এঁকে নাও, ছবি এঁকে নাও। এটা হচ্ছে তার 2r, আর এখানে অ্যারো দাও, এটা হচ্ছে তার πr কীভাবে হলো আমরা লিখবো একটু পরে। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে কেন্দ্র। এখানে লিখবো লেট রেডিয়াস ইকাল টু r, দেয়ারফর ডায়ামিটার, হ্যাঁ ডায়ামিটার মানে ব্যাস ইকাল টু 2r। এবার এটা হচ্ছে ডিস্টেন্স অ্যাক্রস দ্য সার্কামফারেন্স, পরিধি বরাবর দূরত্ব। দেয়ারফর ডিস্টেন্স অ্যাক্রস দ্য সার্কামফারেন্স
ডিস্টেন্স অ্যাক্রস না, ডিস্টেন্স অ্যালং দ্য সার্কামফারেন্স, ডিস্টেন্স অ্যালং দ্য সার্কামফারেন্স হবে 2πr/2, এর মানে হচ্ছে πr, 2πr/2, কারণ তুমি বুঝতে পারছো পুরো পরিধির অর্ধেক। এখন এইটাকে আমরা 100% ধরে নেব। লেট ওয়াকিং, WALKING, ওয়াকিং ফর πr ইকাল টু 100%, এটা আমি ধরে নিলাম। এটা যখন শতকরা কোনো কিছু কম বেশি বলে তখন সেটা ধরে নিতে হয় 100। এটা এইটুকু সবাই লিখে নাও। আমি আবার বলছি, লেট রেডিয়াস ইকাল টু r, ডায়ামিটার ইকাল টু 2r, ডিস্টেন্স অ্যালং দ্য সার্কামফারেন্স ইকাল টু ওই পরিধির অর্ধেক 2πr/2, মানে এইটা। এবার বলো যে লেট ধরার ভিতরে আবার ধরছি, লেট ওয়াকিং ফর πr, এই যে পাইয়ারটার জন্য ধরলাম হচ্ছে কি 100%। এইবার আমি মুছে দিচ্ছি, এইবার আমি লিখবো দেয়ারফর ফর πr ওয়াকিং ইকাল টু 100%, এই যে দেয়ারফর ফর πr, এখানে কমা দিয়ে লিখবো ওয়াকিং ইকাল টু 100%। এবার ফর 1 ওয়াকিং ইকাল টু 100/πr%। এবার ফর আমার এই যে এই ডিস্টেন্স চাচ্ছে, ডায়ামিটারটা চাচ্ছে 2r, ওয়াকিং ইকাল টু এটা হবে 100 গুণ 2r বাই পায়ের মান বসিয়ে দিই 22/7 ইন্টু r পার্সেন্ট। এখন ক্যালকুলেশন করবো, এটা কেটে যাই। এখন এটাকে উল্টে দিতে হবে এরকম, এই যে 100 গুণ 2 গুণ 7/22, জাস্ট এটা কাটতে পারি 11, এর মানে হলো 700/11। কাটাকাটি করতে হবে। দেখো 11 70-এর মধ্যে কবার যায়, 6 বার যায়। 6 বার গেলে কি হয়, 6 11 66 হয়, 6 11 66 হয় না। আর থাকে কত দেখো তো, 70 থেকে 66 গেলে আর 4 থাকে, বুঝতে পেরেছো? 4 থাকে, সেই 4-এর পরে শূন্য বসলে 30 হয়, এই 40 হয়। 40-এর মধ্যে 11 3 বার যায়, 3 11 33, 33 যখন 3 বার যায় আর 7 থাকে, এখানে আবার একটা দশমিক হয়, দশমিকের জন্য একটা শূন্য হয়, তাহলে এটা 70 হয়ে যায়। তার মধ্যে আবার 6 বার যায়, আবার 3 বার যায়, মূলত এরকম হবে 63.63%। কিন্তু এটা অঙ্কে চাইনি, অঙ্কে চেয়েছে কত পার্সেন্ট সেভ হবে। দেখো এখান দিয়ে গেলে আমার কষ্ট হচ্ছিল 100%, আর এখান দিয়ে গেলে কষ্ট হচ্ছে 63%, তাহলে কত পার্সেন্ট সেভ বিয়োগ করে দেবে, ঠিক আছে? সুতরাং সুতরাং এমন লিখতে হয় পার্সেন্ট ওয়াকিং সেভ, মানে শতকরা সেভ আর কি। হ্যাঁ, পার্সেন্ট ওয়াকিং সেভড, এটা হবে 100 থেকে তুমি বিয়োগ করবা 63.63, এটা এত পার্সেন্ট, এটা হচ্ছে আমার আনসার্স। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। দাদা এখন খাওয়া দাওয়া করবে, ঘুম থেকে একটু লেট হয়েছে উঠতে। আর পেজের ক্লাসটা সকালে নিলে ঝামেলা হচ্ছে, আমি যদি বিকেলে একটা সময় বের করতে পারি তাহলে এটা করবো। তোমরা সবাই পেজটাতে ফলো করে রাখো প্লিজ। হ্যাঁ, ফলো করে রাখো, পেজটা শেয়ার করে রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আর একটু ঝাপসার জন্য ডিস্টার্ব হয়েছে, দুঃখিত। ওকে, আল্লাহ হাফেজ, বাই।